হ্যালো লিসনার্স, আমি আকিব, ঢাকা পলিটেকনিকের সিভিল এই ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার ছাত্র। ওকে, সো আপনি আপনার বাসাটা কোথায় এটা বলেন। আমি শাহজাহানপুর কলোনিতে থাকি। ওকে, আপনার ওইখানে যে ঘটনাটা ঘটেছিল তার আগে তো আপনি আমাদের ইমেল করেছিলেন, সেটা ইমেলের মাধ্যমে আপনাকে আজকে ডাকা হয়েছে এখানে। কি ঘটনা ঘটেছিল সেখানে? মূলত ঘটনাটা 5 থেকে 6 বছর আগের কথা। তো তখন শীতের সময় ছিলাম, আর তখন প্রতিবারের মধ্যে আমাদের বাসার সামনে ব্যাডমিন্টনের কোর্ট করা হয়। সো একদিন সকালে দেখলাম যে আমাদের ব্যাডমিন্টনের কোর্ট থেকে 30 or 35 মিটার দূরে অনেক লোক ভিড় করলাম জমা। তো আমি একটু ইন্টারেস্ট ফিল করলাম, আমি যাই দেখে আসি কি হয়েছে। তো যা দেখলাম তা ছিল অনেকটা ওরকম, যেখানে একটা বাচ্চা ছেলের ডেড বডি পাওয়া যায়। ওকে, ডেড বডিটা মূলত কার ওটা কেউ জানে না, ওটার কোনো দাবিদার পাওয়া যায় না। পরবর্তীতে আমি ডেড বডি সম্পর্কে কোনো কিছু জানি না, জাস্ট এতটুকু হয়েছিলাম। আচ্ছা, এটা ছিল 5 থেকে 6 বছর আগের ঘটনা। ওকে, আমার মনে হয় ওখান থেকে ঘটনা শুরু। এবার একটু ক্লোজ করি, এটা হচ্ছে 2 থেকে 3 বছর আগের কথা। আচ্ছা, তখন শীতের সময় ছিলাম, আর অ্যাজ অলওয়েজ আমাদের বাসার সামনে বড় ভাইরা ব্যাডমিন্টন কোর্ট করবেন। ওকে, সো কোর্ট করার জন্য তারা প্ল্যান করলো, আর প্ল্যান অনুযায়ী কাজ হলো। প্রতিদিন সেদিন সকালবেলায় তারা কাজ করার জন্য যে দা কোদাল যেসব ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সবকিছু নিয়ে মাঠে নামলো। আচ্ছা, তাদের কাজ ছিল প্রায় মাগরিবের আজান পর্যন্ত। তো আজানের শেষে তাদের কাজ প্রায় শেষ হয়ে যায়। আচ্ছা, তাদের কাজ শেষে তারা করলো যে ইনস্ট্রুমেন্ট গুলি ছিল ওগুলি মাঠের পাশে রেখে দেয়। পাশে রেখে তারা ওই রাতে খেলা শুরু করে, কজ তারা চায় না যে একটু লেট করুক। রাতের প্রথম খেলা সব উত্তেজিত ছিল, লিস্টেড দেয়ার গেম। তো ভালো কথা, খুব ভালোভাবে খেলা চলছে। খেলার মাঝে দিয়ে হঠাৎ একটা ছোটখাটো বেশি না ঝগড়া বাঁধেন। ঝগড়াটা এত বড় হয় যে তারা শেষমেশ মারামারি করেন, আর ওইখানে অবঘাতে একজন লোকের মৃত্যু ঘটে, একজন বড় ভাইয়ের মৃত্যু ঘটে। মানে একটা দুর্ঘটনা মারামারিতে একটা দুর্ঘটনা ঘটেন। তো যে বড় ভাই মারা যায় তাকে আমি খুব ভালোভাবে চিনি, আমাদের কলোনির এক বড় ভাই, আর আমি খুব রেসপেক্ট করি তাকে। সো আমি ভাবলাম হইতে পারে, আর আমার বিষয়টা ইগনোর করা উচিত। আমি বিষয়টা ইগনোর করলাম। বাট ওই ঘটনার পর আমাদের কলোনিতে আমাদের ওই মাঠে এক বড় ভাইয়া খেলতে দেয় নাই, যে ওই মাঠে তোরা ব্যাডমিন্টন খেলবি না, খেললে কোনো না কোনো একটা সমস্যা হয় প্রতিবারে। সো আমরাও ভাবলাম যে বড় ভাইয়া মানা করছে, খেলা উচিত না। 2 থেকে 3 বছর গেল। তো লাস্ট 2010 ইয়ারের কথা, তখন কোরবানিতে 2 থেকে 3 সপ্তাহ আগে আমি ভাবলাম যে আমাদের আবার নতুন উদ্যমে খেলা উচিত। তো আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে ওকে ফাইন, আমরা খেলবো, আমরা কোর্ট করবো। তো কোর্ট করার পর বড় ভাইরা না করলো যে তোরা খেলিস না, এখানে সমস্যা হবে। তো আমরা বড় ভাইকে বিলিভ করলাম যে ভাইয়া সমস্যা হবে না, জাস্ট বিলিভ আস। সো পারমিশন পাইলাম, খেলা শুরু করলাম। খেলার প্রথম মাঠ তেমন বেশি কোনো কিছু প্রভাব হয়নি, বাট 2 থেকে 3 দিন পরে যখন খেলা শেষে লাইট ঘুষে বাসায় নিয়ে যাবো, তখন মনে হতো যে ঠিক ওই জায়গাটাতে যেখানে বাচ্চা শিশু লাশ পাওয়া যায়, এখানে কেউ দাঁড়ায় রয়েছে। সামনে লাইক শ্যাডো, বাট আমি তার ছায়া বুঝতে পারতেছি, তার অবয় বুঝতে পারতেছি অন্ধকারে, তার ফেস বুঝতে পারতেছি না। তাই বললাম কিছু না, আমার কল্পনা মাত্র, আমি ইগনোর করলাম বিষয়টা। এরকম 3 থেকে 4 রাত ঘুরছে, আমি প্রতিবার ইগনোর করছি। কোরবানিতে আসলাম, আর প্রতিবারের মতো ওই কোরবানিতেও আমরা মাস্তি করলাম, ফান করলাম। আর কোরবানিতে রাত আমরা প্রায় রাত 12টা পর্যন্ত খেলছে। সো রাত 12টার পর খেলার পর লাইট যখন অফ করলাম, ফিরে গোছানোর পর মনে পড়লাম চার্জার তো ভূতে ফেমাস। আমি তো প্রায় অর্ধেক মিস করে ফেলছি। আমার তো শোনার কথা ছিল। তো মনে পড়ার সাথে সাথে আমি মোবাইল বের করলাম, রেডি ফোরতে টিউনিং করলাম। তখন ভূতে ফেম উঠছিলাম, তো আমি রেডিও শুনতে সবকিছু গোছায় বাসায় নিয়ে আসলাম। ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করে শুইলাম, আমার বেডে শুইলাম। লাইট অফ করলাম। অফ করার পরে কিছুক্ষণ পরে ভূতে ফেম শেষ হয়ে গেছিলাম। তো তারপর আমি যা শুনলাম যে আমাদের কোর্টে কেউ খেলছিলাম, সামন ইজ প্লেইং, কেউ র্যাকেট দিয়ে ফেদারকে হিট করছে, ধরনের শব্দ হচ্ছে, কেউ মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াচ্ছে, এই টাইপের শব্দ। তো আমি বললাম এত রাতে কে খেলবেন, কার তো খেলার কথা না। সেটা তখন মেবি রাত 1 থেকে 1:30 বাজে। আমি তাড়াতাড়ি আমার জানালাতে বাইরে তাকালাম। বাইরে তাকালে আবার আমাদের মাঠটা দেখা যায়। সো বাইরে তাকায় যা দেখলাম যে পুরোপুরি নির্জন ছিলাম, টোটালি পিন ড্রপ সাইলেন্ট ছিলাম। আর রাতটা এতটাই নীরব ছিলাম যে ঘড়ির টিক টিক শব্দ হচ্ছে আমি তাও শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা হয়তো হতে পারে এরকম যে আপনি ভূতে শুনেছেন, তারপরে দেখেছেন, মানে এই ঘটনাটা এই জন্য ঘটতে পারে ধরে নিচ্ছি। কিন্তু ফাইনালি আপনার ওইখানে যে ঘটনাটা ঘটেছিল, যেটা হচ্ছে আপনি আমাদের ইমেইলে লিখেছিলেন যে আপনার খালার বাসায় সম্ভবত ফুপুর বাসায় ছিলেন, রাইট? তো ফুপুর বাসায় ছিলেন, ওই দিনের ঘটনাটা আমি একটু জানতে চাই যে ওই দিন আপনি যে আচ্ছা। তো চতুর্থ দিন সকালে আমি যা দেখলাম যে আমাদের মাঠের পাশে আমার এক ফ্রেন্ড বাপ্পি বসেছিল। তো আমি ভাবলাম কি হলো, এত সকাল বসে রয়েছে, আমি যা কথা বলি। তো বাপ্পিকে জিজ্ঞেস করলাম কি রে, এত সকালে এখানে বসে রয়েছিস কেন? তো বাপ্পি বললো যে গত 3 রাত থেকে ঘুমোচ্ছে না, কজ আমি এই টাইপের শব্দ শুনছি। তাই বললাম ব্যাপারটা স্ট্রেঞ্জ, আমিও সেম শব্দ শুনতেছি। তো আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে ঠিক আছে আজকে রাত আমরা জাগবো, দেখবো যে কে শব্দটা ফার্স্ট শুনবেন, আর যে শুনবে সে অন্যদেরকে কল করবে।
ওকে প্ল্যান করা হলো। তো তখন সকাল, বিকেল যখন হলো তখন আমার কথাটা মোটেও মনে ছিল না, যে আমি তো ভুলে গেছি আমার রাতের বেলা বাসায় থাকা লাগবে। আমি চলে গেছি আমার ফুফুর বাসায়, ঈদের ছুটিতে ঘুরতে গেলাম। ফুফুর বাসায় ছিলাম, রাতেও ছিলাম। ফুফু বললো যে থেকে যান, রাতের বাসায় গেছিলাম। আমি বললাম আমার ছুটি আছে, ঈদের ছুটি থেকে যাই। থেকে গেলাম। রাত 12টার দিকে হঠাৎ কল আসলো মোবাইলে। ফোনটা অন করে দেখলাম যে আমার আম্মু কল করছে। আমি ফোন রিসিভ করলাম। রিসিভ করার পর আম্মু বললাম যে তুই কই, তাড়াতাড়ি বাসায় আয়, একটু বড় ঝামেলা হয়েছে। এই বলে আম্মু কল কেটে দিছে। সো আমি ভাবলাম কি হলো, বাসায় যাওয়া উচিত। আমি আন্টিকে অত রাতে ডিস্টার্ব না করে বাসা থেকে বের হয়ে গেলাম। হাইটে আসতে আমাদের ওই বাসা থেকে হাইটে আসতে 20 থেকে 25 মিনিট টাইম লাগে। সো আমি হাইটে আসতেছিলাম। আর আস্তে আস্তে যখন মানে আমাদের বাসার খুব কাছাকাছি, তখন আরেকটা কল আসলো মোবাইলে। রিসিভ করলাম, দেখলাম আমার সেম ফ্রেন্ড বাপ্পির কল। রিসিভ করার পর বাপ্পি বললো যে তুই কি ঘুমাই গেলি না, কেন জায়গা থাকিস, ঘুমাইস না? তাই বললাম আচ্ছা ঠিক আছে, আমিও জায়গা আছি, তুই ঘুমাইস না। এগুলো কল কাটলাম। কল কাটে যেই আমি আমাদের বিল্ডিং এর সামনে পা দিলাম, আমাদের মাঠটা থেকে তখন আমি 5 থেকে 7 মিটার দূরে। আমি যা দেখলাম তা ছিল অনেকটা ওরকম যে আমাদের মাঠে 4জন খেলছিল, গেম খেলছিল। আর তাদের ফার্স্ট প্লেয়ার ছিল একটা বাচ্চা শিশু, 5 থেকে 6 বছর। ফার্স্ট টিমের সেকেন্ড প্লেয়ার যে ছিল সে ছিল ঠিক ওই বড় ভাইটা যে ওই রাতে দুর্ঘটনায় মৃত্যু ঘটে। আর সেকেন্ড টিমের ফার্স্ট প্লেয়ার যে ছিল তা ছিল আমাদের কলোনির এক পরিচিত আঙ্কেল। তার সাথে আমি ওই দিন সকালবেলা কথা বলছি, সে খুব সুস্থ স্বাভাবিক। আর সেকেন্ড টিমের সেকেন্ড প্লেয়ার যে ছিল তা ছিল আমি। আচ্ছা, আপনি নিজেই আমি নিজেকে দেখছি যে আমার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, তো আমি টোটালি শক হয়ে গেছিলাম। আমি জাস্ট তাকায় রয়েছি, কোনো কিছু বলতে পারছিলাম না। আর এক মুহূর্তে তারা সবাই আমার দিকে তাকাইলো, 4 জনে। আর তাকানোর পর দৃশ্যটা এতটা ভয়ানক ছিল যে আমি জাস্ট চিৎকার করছি, এতটুকু মনে আসছে। আফটার দ্যাট আমার কোনো কিছু মনে নেই। যখন আমার চোখ খুললো তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার রুমের বেডে শুয়ে রয়েছে, আর আমার ডান পাশে আম্মু বসে রয়েছে। তো চোখ খোলার পর আম্মু জিজ্ঞেস করলো যে কিরেম কেমন আছিস এখন? তো আমি বললাম হ্যাঁ আছি, মোটামুটি ভালো। সো এরপর আম্মু আর কোনো কিছু আস্ক করেনি, চলে গেছে। প্রায় 10 or 13 মিনিট পরে আমার বেডের পাশে আমার ফ্রেন্ড বাপ্পি আসলাম। বাপ্পি আর আমি আমার রুমে একা ছিলাম। তো বাপ্পির সাথে আমি সবকিছু শেয়ার করলাম যে কি হলো, ওই রাতে আমি কি দেখলাম। এই কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে ঢুকলাম। তো আম্মু খাবার নিয়ে ঢুকার পর আম্মু আসতে হলো যে ওই রাতে তুই এত রাতে বাসা আসলি কেন, বাসা আসার কি দরকার ছিল? তো আমি বললাম কেন, তুমি না ফোন করলে, যে তুমি ফোন করে বলছিলে যে খুব তাড়াতাড়ি আসা দরকার, বাসায় সমস্যা হয়েছে। তো আম্মু বললাম আমি তো কোনো ফোন টোন করিনি। এই কথা শোনার পরে আমি আমার মোবাইলে রিসিপ্ট নাম্বার চেক করলাম। রিসিপ্ট নাম্বার চেক করে দেখেছি ওইখানে জাস্ট বাপির কল আছে। রাত 10টার পর থেকে জাস্ট বাপির কল আছে, আমার আম্মুর কোনো কল নেই। আর আমার ফোনটা লক করা, পাসওয়ার্ড দিয়ে লক করা। কারো এতটুকু সাবধানে যে আমার মোবাইলটা ওপেন করবেন, আমি বুঝি না কি হয়েছে। তারপর আমি আর বাপি অনেকক্ষণ ভাবলাম যে কি করা যায় বা কি হয়েছে। তো তারপর আমরা ভাবলাম যা কোনো কিছু বের করতে পারিনি, বাট যা ভাবলাম যে এই ব্যাপারে নিয়ে কারোর সাথে ডিসকাস করা উচিত হবে না, শুধু শুধু মানুষের মনে ভয় দেখানো। অলরাইট, সো এই হচ্ছে ঘটনা। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাকে একটা নতুন ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমার নাম সিরাজুল ইসলাম, বাসা রংপুরে। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেই ঘটনা ঘটেছিল আমার আম্মুর সাথে। এখানে বেশি কোনো চরিত্র নেই, আমি চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে বলার। ঘটনাটা শুনেছি আমার আম্মুর কাছ থেকে, তো আমি শুরু করতেছি। আমার আম্মুর বয়স যখন 17 বছর ছিল, সময়টা 1975-এর পরে এবং 1980 সালের আগে, এই সময়টাতে। তো তিনি যখন 17 বছর বয়স ছিলেন সে সময় তিনি তার বান্ধবীদের সাথে ঘোরাফেরা করতেন, স্কুলে যেতেন। সেই সময় তো স্কুলে যাওয়া আসা আসলে খুব কম ছিল, সেই সময় ওনারা মাদ্রাসা পড়তেন। তো দেখা যায় যে মাদ্রাসা পড়ার জন্য তারা প্রতিদিন সকালবেলা মাদ্রাসা যাইতেন, মাদ্রাসা শেষ করে আর কিছু হলো বন্ধুদের সাথে আড্ডাবাজি করে বাসায় চলে আসতেন। সেই সময় আমার আম্মুর বয়স ছিল আনুমানিক 15 থেকে 16 বছর বয়স, সেই সময়কার এটা ঘটনা। যাই হোক, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন।
কারণ আমি এক্স্যাক্টলি ওনার কথাটা পুরোপুরি বলতে পারতেছি না। আমি যতটুকু চেষ্টা করতেছি একদম রিয়েল যেটা সেটা বলার। তো আমার আম্মুর বয়স যখন ওইরকম 15-16 সে সময় মাদ্রাসা যেতেন। তা পরবর্তীতে আগে একটা কথা ক্লিয়ার করি, ওনারা ভাই বোন অনেক ছিলেন। তো আমার আম্মুরা যেহেতু ওনারা অনেকগুলো বোন ছিল, তো দেখা যায় যে কয়েক বোন মিলে তারা হলো আপনার মাদ্রাসায় যেতেন এবং মাদ্রাসা শেষ করে তারা হলো খেলাধুলা করতেন। তো এরকম করে চলতেছিল প্রতিনিয়ত। তো একদিন তারা সবাই মিলে মাদ্রাসা গেল এবং মাদ্রাসা শেষ করে আসার সময় তারা প্রতিদিন দেখে যে আমার আম্মু এবং তার বান্ধবীরা দেখে যে রেল লাইনের পাশে একটা পুকুরে অনেকগুলো মূর্তিকে মানে চুবিয়ে রেখেছে এবং কিছু কিছু মূর্তি সাইডে রাখছে যেগুলোকে আসলে ওইভাবে চুবানোর সময় হয়নি বা ফেলে রেখে গিয়েছে, বিষয়টা এরকম। তো তারা ভাবতেছে যে আসলে এগুলো মানুষ মানে কেন বানায় আর কেন এগুলো হচ্ছে এইভাবে ফেলাই দেয়। তারা আসলে হিন্দু ধর্ম সম্পর্কে ওইভাবে তারা সেই সময় বুঝতো না, কারণ ওখানে আমার নানু বাড়ির আশেপাশে ওইভাবে হিন্দু মানুষ ছিল না, যার কারণে হিন্দু যে আচার দৃষ্টিকে মানে কালচারগুলো তারা জানতো না। তো তারা হলো পুকুরে নামে এবং দেখতে থাকে যে আসলে এগুলো এক ধরনের মূর্তি যেগুলো পোয়াল দিয়ে বানানো হয়েছিল। আমি আসলে একটু দুঃখিত, এখানে আমি হিন্দু ধর্মের কাউকে আঘাত করতে চাই না। তো আসলে যেটা সত্য আমি সেটাই বলার চেষ্টা করতেছি। তো দেখে যে তারা দেখে আমার আম্মু এবং বান্ধবীরা দেখে যে এগুলো হলো পোয়ালের দ্বারা তৈরি করা হয়েছিল। আসলে পানিতে ভিজানোর কারণে অনেকগুলো শরীর থেকে মাটি খসে গিয়েছে, যার কারণে আসলে পোয়ালের স্তূপটা দেখা যাচ্ছিল। তো কিছু কিছু আবার মূর্তি সাইডে রাখা ছিল যেগুলোকে আসলে পানিতে চুবানো হয়নি, সাইডে দাঁড় করে রাখা হয়েছিল। তো আমার আম্মু এবং তার বান্ধবীরা আসলে দুষ্টুমি করে তারা হলো সেই সমস্ত দাঁড়িয়ে থাকা মূর্তিগুলোকে পানির মধ্যে ফেলায়া সেগুলোকে পানির মধ্যে চুবায় আর কি। তো এরপর তারা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর সন্ধ্যার দিকে আমার আম্মুর শরীরে আমার নানি দেখে যে প্রচণ্ড পরিমাণ জ্বর আসছে। তিনি এতটাই জ্বর আসছে তার শরীরে যে তিনি আসলে মানে ভুলভাল বকতেছে, কি বলতেছে আর কি বলতেছে না ঠিক নেই। তো এরকম করে চলতে থাকে। পরে হঠাৎ করে সে সময় তো আর কবিরাজ বা হুজুর আনা সম্ভব হচ্ছে না। তো আমার নানু তারপরের দিন সকালের দিকে কবিরাজ একটা নিয়ে আসে। তো কবিরাজ নিয়ে আসার পর কবিরাজ হলো আমার আম্মুকে দেখে যে আসলে হ্যাঁ তার উপরে একটা খারাপ জিন একটা আসর করেছে। তো আমার নানু জিজ্ঞেস করে যে কী হবে যে এই জিন আসর করলো। পরে আমার আম্মুর মাধ্যমেই বলাবে এরকমভাবে কবিরাজটা বলল যে দাঁড়ান একটু অপেক্ষা করেন, আপনার মেয়ে সব কিছু নিজে থেকে বলবে কী হয়েছে। পরবর্তীতে সেই কবিরাজের একটা হলো কবিরাজ বলে যে আমাকে একটা বাটি আর সেখানে কিছু সরিষার তেল আমাকে দেন। তো যথারীতি তাই করা হলো, ওনাকে একটা বাটি এবং কিছু সরিষার তেল দেওয়া হলো। তিনি সেই কবিরাজের সরিষার তেলের মধ্যে আঙ্গুল একটা আমাদের হাতের ছোটো আঙ্গুলটা দিয়ে কি যেন বলে ফুক দিচ্ছে, এরকম করে অনেকক্ষণ চলতে থাকে। ঠিক কিছুক্ষণ পরে উনি হলো তার দোয়া বা চূড়া এগুলো পড়া বন্ধ করেন এবং বলেন যে এই বাটির থেকে কিছু তেল নিয়ে আমার আম্মুর আর কি দুই বুড়ো আঙ্গুলের 2 আঙ্গুলে আর কি মেখে দিতে নখের মধ্যে। তো তাই করা হলো, আমার আম্মুর 2 হাতের বুড়ো আঙ্গুলের নখে মেখে দেওয়া হলো। পরে বলা হলো যে 2 হাত একসাথে রেখে মানে 2 আঙ্গুলের হলো নখের মধ্যে তাকাতে। পরে আমার আম্মু ওইরকম করলো, 2 হাত একসাথে করে নখের দিকে তাকাচ্ছে এবং তারপরে হলো উনি কি জানি দোয়া পড়ে আমার আম্মুকে ফুক দিল এবং সঙ্গে সঙ্গে আমার আম্মু একটা শরীর ঝাঁকি দিয়ে উঠলো। এবং তারপরে সেই কবিরাজটা জিজ্ঞেস করলো যে তুই কোথা থেকে এসেছিস। পরে সেই আমার আম্মু হলো ওই জিনের পক্ষ হয়ে বলতেছে যে আমি ওই রেল স্টেশনের সাইডে যে পুকুরে আমি এখানে দীর্ঘদিন ধরে আছি। আমি একটা মূর্তির মধ্যে ছিলাম, কিন্তু হিন্দুরা তাদের উৎসব পালন করার পর
এই মূর্তিটা এখানে ফেলে রেখে চলে যায়। তো আমি এই মূর্তিটাকে অনেক ভালোবাসতাম, যার কারণে আমি তার শরীরে তখন থেকে অনেক আগের থেকে ছিলাম। তো এই মেয়ে আমার এই মূর্তির মধ্যে পাড়া দেয় এবং পানির মধ্যে চুবিয়ে মানে হাসি ঠাট্টা করে, যা আমার অপমান বোধ করেছে, যে কারণে আমি একে ধরছি, আমি একে ছেড়ে দেব না। পরবর্তীতে হুজুর বা ওই কবিরাজ আর কি ওই জিনকে ধমক টমক দেয় যে আমি তো কিন্তু বন্দি করে ফেলবো, তুই চলে যা। পরে সেই জিনটা হয়তো ভয় পেয়েছিল এবং সে খুব সহজেই সেই হুজুরের কথা মেনে নেয় এবং বলে যে হ্যাঁ ঠিক আছে আমি চলে যাব। এখন হুজুর তো চিন্তা করতেছে তুই যে চলে যাবি তা আবার যে আসবি না তার কি প্রমাণ। বললো যে হ্যাঁ আমি আর চলে যাবো, আমি আর আসবো না। আর পরে হুজুর জিজ্ঞেস করে আচ্ছা তুই যে চলে যাবি তার প্রমাণ কি, আমরা বুঝবো কীভাবে যে তুই চলে গেছিস। পরে জিনটা বলে দেয় ওই যে আপনাদের যে বড় আম গাছটা দেখা যাচ্ছে না, আমি ওখানকার একটা আম ডাল ভেঙে চলে যাব। তো যথারীতি সেই জিনটা সেই কাজটা করে চলে যায়। তো তারপর থেকে আমার আম্মু সুস্থ হয়েছিল, কিন্তু তারপরও মাঝে মাঝে এফেক্ট হয়ে যায়, ওনাকে মাঝে মাঝে এফেক্ট করতো, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে কোনো ক্ষতি বা কোনো কিছু করেনি। এভাবে যখন তার বয়স 18 পূর্ণ হয় তারপর থেকে আর কোনো জিন বা কোনো কিছু তাকে আক্রমণ করতে পারেনি। আর এখন পর্যন্ত আমার আম্মু সুস্থ আছে, তাকে এখন পর্যন্ত কোনো জিন ধরেনি। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। আমি এখানে জানি যে ডাল ভাঙার বিষয়টা অনেক ঘটনাতে আমিও শুনেছি, কিন্তু সত্যি কথা বলতে এই ঘটনার সাথেও এটা মিলে গেছে যে ওই জিনটা যাওয়ার সময় একটা ডাল ভেঙে চলে গিয়েছিল। এটা একটা রিয়েল ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কি করেছেন তার নাম তিনি লিখেছেন যে আমার নাম শিমুল মাহমুদ, আমার এই 24, আমি যাত্রাবাড়ি থাকি, আমি অনার্স 3rd ইয়ারে পড়ছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটিকে তিনি বলছেন যে অলৌকিক একটি রাত রয়েছে। ওকে, তো আমরা ঘটনাটা শুনি। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 6 বছর আগে, 2004-এ। আমার দেশের বাড়ি বিক্রমপুরে। আমার দাদি গ্রামের বাসায় একা থাকে। কোরবানির ঈদের সময় প্রতিবার বাবা কোরবানি দিতেন এবং সেবারও তিনি কোরবানি দিয়েছিলেন, এবং ঘরের বড় ছেলে হওয়ার কারণে প্রতিবার দাদির কাছে মাংস নিয়ে যাওয়ার দায়িত্ব থাকতো আমার ওপরে। তাই সেইবারও ব্যতিক্রম ছিল না। সেইবার তিনি যেটা বলছেন যে কষাই পেতে একটু দেরি হয়েছিল, তাই আমাদের গরু জবাই দিতেও দেরি হয়েছিল। একটু দেরি প্রায় দুপুর 3টা বাজে, এবং গরু কেটে মাংস ভাগাভাগি করতে প্রায় 6টা বেজে যায়। বাবা আমায় বলল যা তোর দাদিকে তার মাংস দিয়ে আয়। আমি তাই সন্ধ্যা 6:30-এর দিকে রওনা দিলাম, এবং আমার দাদির গ্রামের নাম ছিল, যে নামটা ছিল সেটা হচ্ছে বাগবাড়ি, এবং বাড়িতে যেতে হলে তার যেটা করতে হয় সেটা হচ্ছে কামারখাড়া নামক একটা জায়গায় আছে, সেখানে বাস থামায়, এরপর 20 মিনিটের রাস্তা হেঁটে যেতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত জ্যামের কারণে কামারখাড়া পৌঁছাতে দেরি হয়ে যায়। প্রায় 8:30-এ আমি কামারখাড়ায় আসি। তারপর আমি হাঁটা শুরু করলাম। আমার গ্রামে তখন রাত 8:30-এ নামে। 8:30-এ গভীর রাত, স্বাভাবিক যে গ্রামে এরকম সময় অনেক রাত হয়ে যায়, এবং রাস্তায় তখন একটা মানুষকেও দেখলেন না তিনি। আর মাত্র 5 মিনিট বাসায় যেতে মাত্র 5 মিনিট বাকি। এই সময় একটা ঘটনা ঘটলো তার কাছে। তিনি দেখলেন যে খালি গায়ে লুঙ্গি পরা একটা মানুষ তার দিকে এগিয়ে আসছে, এবং তিনি ভাবলেন এত রাতে কি আসছে। যখন সে সামনে আসলো, লোকটা দেখতে পেলেন যে তখন তিনি দেখতে পেলেন যে যে আমার দাদির বাসার পশ্চিম পাশের বাড়ির ফারুক চাচা। আমি বললাম, চাচা আপনি এখানে এত রাতে কি করছেন? তখন কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তোমার দাদি তোমাকে নিতে পাঠিয়েছে। তাই
কথা না বাড়িয়ে তিনি যেটা করলেন সেটা হচ্ছে হাঁটতে, যে কথা না বাড়িয়ে আমরা হাঁটতে লাগলাম। পথে চাচা আমাকে আর একটা কথাও জিজ্ঞেস করলেন না। যখন আমরা বাড়ির উঠোনে তখন দেখলাম যে দাদির বাসা ছাড়াও আশেপাশের সব বাসার লাইট অফ। আমি যখন দরজা নক করব, দাদি তখন চাচা বলল দাঁড়াও। আমি চাচাকে বললাম কি হয়েছে চাচা? তখন চাচা পশ্চিম পাশের যে গেটটা আছে সেই গেটটা দিয়ে বাইরে চলে গেল এবং তিনি বহুদূর পর্যন্ত বাইরে বের হয়েও দেখলেন যে তার চাচা নেই, এবং চাচা নাই, ভাবলেন যে চাচা হয়তো বাসায় চলে গেছে। কিন্তু তখন মন একটু কেমন যেন করে উঠলো, কারণ চাচার স্বভাব তো এরকম নয়। পরে আমি দাদির ঘরে নক করলাম, দাদি দরজা খুলে আমাকে দেখে খুব খুশি হলেন। কিরে দাদা 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 তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? তখন আমি বললাম না, বা বেশি রাত করে আমি জলদি রাতে ভাত খেয়ে সেদিন ঘুমিয়ে থাকলাম, মানে যেহেতু রাত হয়ে গেছে সেহেতু তাড়াতাড়ি ভাত খেয়ে তিনি সেদিন শুয়ে পড়লেন। এবং পরের দিন সকালে দাদিকে তিনি বললেন যে কালকে ফারুক চাচার সাথে আমার দেখা হয়েছিল এবং কোনো সমস্যা নেই রাস্তাঘাটে, তিনি আমাকে বাসা পর্যন্ত দিয়ে গেছেন। এবং সেই সময় তখন তার দাদি তাকে বললেন যে ফারুক চাচা কীভাবে তোর সাথে আসবে? সে তো 3 দিন আগে মারা গেছে। এবং এই কথা শোনার পর আমি তখন এক মুহূর্ত দেরি করিনি, সাথে সাথে সেখান থেকে এসে পড়ি। কিন্তু আজ পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। এরপর অনেকবার গ্রামে গিয়েছি, কিন্তু টাকা দেওয়ার সাহস এখন পর্যন্ত হয়নি আমার। মানে এই ঘটনাটা আমি যখন পড়লাম, খুব অদ্ভুত একটা ব্যাপার ঘটলো। আমি অনেকের কাছে মনে হবে যে একই ধরনের ঘটনা, হ্যাঁ সত্যি একই ধরনের ঘটনায় সমস্ত বাংলাদেশের সবার সাথে নানাভাবে ঘটছে, একই টাইপের ঘটনা হয়তো ঘটছে, একই ঘটনা ঘুরে ফিরে আসছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একই টাইপের ঘটনা আপনারা শুনছেন, হয়তো বিভিন্ন জায়গাটা পরিবর্তন হচ্ছে, মানুষগুলো পরিবর্তন হচ্ছে, কিছু ঘটছে কেন? এই ঘটনাগুলো ঘটছে কেন? আমরা কিন্তু কখনোই যাদের সাথে মিশছি, আপনি হয়তো স্কুল, ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় যাচ্ছেন, যে কারোর সাথে মিশছেন, বাট কোনো সময় কিন্তু আপনি জিজ্ঞেস করছেন না যে আচ্ছা, মানে কোনো সময় কিন্তু আপনি চেক করছেন না যে যার আসার কথা ছিল সেই এসছে নাকি অন্য কেউ এসছে, বা আপনি যাকে সামনে দেখছেন সে কি আসলে একজন জীবিত মানুষ নাকি একজন মৃত মানুষ। আমরা কোনো সময় কিন্তু ট্রাই করি না, আমরা কোনো সময় ভাবতেও পারি না যে এরকম কোনো কিছু হতে পারে। কিন্তু কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে এরকম অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে উপকার করতেই আসে এবং আত্মীয় স্বজনের রূপ নিয়ে আসে, সাধারণত পরিচিত মানুষের রূপ নিয়ে নাকি আসে এরা, এবং তারা নানাভাবে আমাদের হেল্প করে যায়। কারা এরা? আপনার সাথে যদি এরকম কোনো ঘটনায় ঘটে থাকে তারা আমাদের এসএমএসের মাধ্যমে শেয়ার করতে পারেন, লিখে ফেলুন। এই মনোযোগ আকর্ষণ করছি এই টাউন ফাইলটা শোনার জন্য, তো মন দিয়ে শুনবেন, কারণ যিনি টাউন ফাইলটা পাঠিয়েছেন থ্যাংক ইউ, এবং অনেক অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে পাঠিয়েছেন। আপনারাও একটু কষ্ট করে যদি শোনেন, আমার মনে হয় যে সেই কষ্টটা সার্থক হবে। চলে শুনে আসি। আইপিএল, আমার প্যাসেঞ্জার জয় এবং দীপ। তো আমরা ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র। তো আসলে আমরা আপনাদের সাথে একটা রিয়েল লাইফের ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটা শুরু হচ্ছে ছাতকের রাজবাড়ি থেকে। রাজবাড়িটা হচ্ছে আপনার ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারে বাঁশপল একটা জায়গায় অবস্থিত। আমাদের বন্ধু জয় প্রথম, ওর বাড়ি হচ্ছে ছাতক। ওই আমাদের এসে বলে যে এখানে একটা রাজবাড়ি আছে, চল তোরা যাবে কিনা। তা আমরা সায়েন্সের একজন বলতে এগুলো কোনোদিন বিশ্বাস করি না। তো আমরা বলছি ওকে চলা যায়, টিকিটটা হয়ে যাবে, আনন্দ হয়ে যাবে, একটা দিন খুব এনজয়। তা আমাদের প্ল্যান ছিল আমরা ওই দিন সারা রাত থাকবো, দেখি কোনো ফুর্ত দেখে কি। গত বছরের মানে ইয়ার চেঞ্জের পরেই আমাদেরকে ভ্যাকেশন ছিল। তো সব মাঝে সময় আমরা ওইখানে যাই। তো আমরা সন্ধ্যা 7টার দিকে ওইখানে রাজবাড়িতে যাই উপস্থিত হই। আমরা যাই দেখি একজন বৃদ্ধ চাচা, উনি তামাক টানতেছে। তারপরে তাদের বলি তাতে আমরা যেখানে থাকবো এখানে কোনো ব্যবস্থা আছে কিনা থাক। তো তাতে বলে বাবারা তোমরা আসছো কিন্তু এখানে তো থাকা ঠিক তোমাদের জন্য উপযুক্ত না। আমরা বলি না চাচা, আমরা 4 জন আছি, 4 বন্ধু, আমাদের কিছু হবে না, আমাদের ল্যাপটপ সঙ্গে গান শুনতে আবার চলবে। তো তাতে এক পর্যায়ে রাজি হয়ে যায়, অনেক কথাবার্তা বক্ত তাদের আমরা বললাম যে তাদের এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা। তো চাচা বললো আপনি এখান থেকে 0.5 কিলোমিটার দূরে একটা বাজার আছে, বাজার থেকে তোমরা খাওয়া দাওয়া আনতে পারো। তো আমি আর আমার এক বন্ধু সৌরভ গেলাম খাওয়া আনতে, আর জয় আর দীপ তারা বিছনা ঠিক করতেছে, ল্যাপটপ বসে। তো ওইখানে ঠিক আমি 9টার দিকে আমি আর সৌরভ আসি খাওয়া দাওয়া নিয়ে। তো আছে আমরা খাওয়া দাওয়া করি, চাচা ওইদিকে ওর দাদার বাড়িতে চলে যায়। চাচার বাড়ি পাশের গ্রামে, এখান থেকে 2 কিলোমিটার দূরে। তা আমরা ঠিক খাওয়া দাওয়া শেষে একটু ঘুমায় যাই, গান এদিকে চলতেছে ল্যাপটপে। তো
আর কি করবো, হঠাৎ 11টার দিকে আমাদের সবার ঘুম নিয়ে যায়। আসলে ঘুম ভাঙার কাহিনীটা হচ্ছে যে আমাদের কান চেঞ্জ হয়ে যায় ল্যাপটপ থেকে। আসলে তখন গানটা হইতেছিল যে পুরোনো দিনে একটা স্যাড সং তুলতেছিল খুব করুণ স্বরে। গানটা আমার ঠিক মনে নাই, এখন মনে করতে পারছি না। তো গানটা চলতেছে, হঠাৎ গানটা বন্ধ। আমরা একটা পায়ের শব্দ শুনতে পাই। পায়ের শব্দ শুনে আমাদের খুব কাহিল অবস্থা, কিরে কাহিনী কি, আমরা এখানে এসে পুলটুল করলাম না তো। আর এদিকে দেখি আমাদের ল্যাপটপের চার্জ হবে এবং ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। ল্যাপটপ বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের পায়ের শব্দ শেষ এবং চারদিক অন্ধকার হয়ে যেত, কারণ আমাদের লাইটকে চালানো ছিল না। টোটাল আমাদের বন্ধু সৌরভ খুব সাহসী, এর টর্চ লাইটটা জ্বালানোর সাথে সাথে সে দেখি টপের হাতে ফালাই দিছে। 2-3 মিনিট সে মূর্ছিত ছিল। তা আমরা পানি টানি দিয়ে দাঁড়া গেলাম। তো উঠে বললো, মামা আমি যখন লাইটটা দিছি আমি একটা মেয়ে দেখতে পাইতো, একটা কুচ্ছির চেহারা একটা মেয়ে, আমার দেখে খুব খারাপ লাগছে না। তখন আমার আর কিছু মনে হয়। তা আমাদের দেখে এই ঘটনা শুনে যে আমাদের একদম হার্টবিট বেড়ে গেছে, কি রে কাহিনী কি, সব কি বলে। হঠাৎ আমরা আবার পায়ের শব্দটা শুনতে পাই। পায়ের শব্দটা শুনে আমরা বলি, চল সৌরভ দেখি আসলে ঘটনা 4 জন আছে, কিছু হবে না আমার। তা আমরা রুম থেকে বের হয়ে দেখি যে আমরা দিয়ে তাড়াতাড়ি ওই রাত 9টার দিকে বেরিয়েছিলাম, উনি হাঁটতস, খুব শব্দ করে হাঁটতস। আমরা তাতা করে ডাকি, তাতা করে তাতা কি না চাপটা হাঁটতেছে, হাঁটতেছে, উনি আর আয় না। ও শব্দ নাই, খালি চাতায় ডাকে, আমাদের শব্দ শোনা যায়, আমাদের শব্দ আমরা আবার এক শুনতে পাই, কিন্তু চাতা শোনে না। তো আমরা দৌড়ে তাতার দিকে গেলাম, হঠাৎ দেখি চাতা নেই। আমাদের ঘটনা তো আমাদের মনে হয় না অনুকূলে। একে ভালো তো আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি, ঘুম দিলে বুটটুদের ভয় থাকবে। তা আমরা যে সবাই পানি টানি খেলাম, কারণ আমাদের ঘাম টাম বাইরে ছিল। পানি খেয়ে আমরা সকালে জামছে। সকালে উঠে আমরা দেখি যে এদিকে ফুড পার্টি টাকি ডাকতেছে। ভোরে উঠে গেলাম, ভোরে উঠে উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ আমরা রওনা দিলাম। তো রওনা দেওয়ার পরে ভদ্রলোক আমাদেরকে, তাই আমরা যখন বাজারে আসি আমাদের জিজ্ঞেস করতে পারি, আপনারা কই আসছেন, আসলে আপনারা কই থাকতে আসছেন। আমি বললাম, ভাই আমরা তো এরকম একটা রাত্রে কাহিনী থাকলাম আমরা এই রাজবাড়িতে, আপনার ছিল ওই লোকটা তো আমরা সকালে দেখিনি। তো আমাদের কথা শুনে ওই ভদ্রলোক খুব নার্ভাস হয়ে গেছে, কিরে এই ছেলেরা বলে চাতারা দেখছো। তো উনি বললো, আপনার যে চাপারা দেখছেন এই লোক তো গত 5 বছর আগে মারা। আমরা বলি, আপনি এসব কি বলেন, আমি কালকে চাতার লোকের কথা বলছি, চাতার লোকের বাজারে কয় বাজার টাজার করে নিলাম, কয় 4টার দিকে ভাই, আমি এই রাত 8টা 9টার দিকে। তো লোক আমাদের কথা কোনো মতো বিশ্বাস করছে না, আমরাও লোকের কথা বিশ্বাস করছি। লোক বলে, ঠিক আছে আমার সাথে চলেন, আপনি বাড়িতে আবার যাবেন। আমরা বলি, কেন, কয় তার কবরটা ওইখানে আছে, আপনি আমরা দেখে আনবো। তো আমরা কৌতূহলী হয়ে আমরা আবার বাড়িতে আসলাম, আইসা দেখি তার কবর। তারপর এখানে আরো লোকজন জমা হইলো, আমরা আসলে মেইন খবরটা শুনতে পাই যে এখানে রাজার জমিদার বাড়িতে অনেক আগে ছিল, এখানে দাতা থাকতো, ওনার বাপ দাদা জমিদার ছিল, উনি মারা গেছে গত 5 বছর আগে। তো এই ছিল ঘটনা, এবং ঘটনাটা শুনলেন আপনারা, কষ্ট করে সাউন্ড ফাইলটা পাঠিয়েছেন আমাদেরকে। কারো যদি কোনো ঘটনা শোনার পরে সেটার প্রতি কমেন্ট করার ইচ্ছা হয়, অবশ্যই আপনারা সেটা করতে পারেন। আর সেটা করার জন্য আমাদের SMS এর দরজা আপনাদের জন্য খোলা আছে, সেটাতে হচ্ছে ভূত FM। শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে। আর যে ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে নীর হাসান, এবং নীর হাসান বলছেন যে হিজ ফ্রম চিটাগং, এবং তিনি বলছেন যে আমি আজ আপনাদের যে কথাটা বলবো সেটা পুরোপুরি অবিশ্বাস্য একটা কথা। আমি জানি আমার বলা কথাগুলো কেউ বিশ্বাস করবে না, এবং সেটাই স্বাভাবিক, বাট করার কিছুই নেই, কাজ আমি জানি আমি কিসের ভেতর আছি। ওকে, এখন আসল কথায় আসি। শুরুতেই বলে রাখি, আমি ভালো নেই। আমি আমার এক ভাইয়ের কাছ থেকে ভূত এফএমের কথা শুনে আমি আগ্রহী হই, বাট আমার ফ্যামিলির কেউ তাতে রাজি হয়নি। সো ইমেলটা পাঠালাম। আপনাদের যদি বিলিভ করতে বিশ্বাস হয় তাহলে শোনাবেন। নাও ঘটনাটা কি।
আমার অসুস্থতা বা খারাপ থাকার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, বাট কোনো লাভ হয়নি। আমার বাবা মাকে খুব ভালোবাসতেন। তখন আমি খুব ছোট, আমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেননি। আমার বাবা একজন বিজনেসম্যান, তাকে কিছুদিন পর পর দেশের বাইরে যেতে হতো। আমাদের বাসায় বাইরে তখন আমি একা থাকতাম। আমাদের বাড়িতে 2টা ইউনিট, ফার্স্ট ফ্লোরে স্টাডি রুম অ্যান্ড আদার্স, সেকেন্ড ফ্লোরে শুধু বেডরুম। কাজের বুয়াদের সেকেন্ড ফ্লোরে যাওয়া নিষেধ ছিল। একবার বাবা ব্যাংকক গেলেন, আমি পুরো বাড়িতে একা। নিচে কাজের বুয়ারা, একা একা থাকতে থাকতে আমার অবস্থা হয়েছে যে আমার ভালো কোনো ফ্রেন্ডও ছিল না, মানে বেশ খারাপ অবস্থা ছিল। কারোর সাথে মিশতে পারতাম না, সারাক্ষণ একা একা থাকতাম আর কল্পনায় ফ্রেন্ড বানিয়ে খেলতাম। বেশিরভাগ সময় আমি আমার মাকে ফ্রেন্ড বানাতাম অ্যান্ড মনে মনে তার সাথে কথা বলতাম। মাকে আমি দেখিনি, বাট তার ছবি দেখেছি। একদিন আমার রুমে আমি শুয়েছিলাম, শরীরটা খুব একটা ভালো ছিল না। বেডে শুয়ে শুয়ে আমার পড়তে ইচ্ছে হলো, বাট বেড থেকে নামতে ইচ্ছা করছিল না। আমি মনে মনে আমার মাকে বললাম, বইটা দেবে? আমি একটু পরে দেখি আমার মৃত মা আমার দরজা খুলে রুমে আসলেন এবং আমাকে বইটা দিলেন। আমি তখন কোনো কথা বলতে পারছিলাম না, বাট আমি একটুও ভয় পেলাম না। মা আসলেন, বইটা দিলেন, চলে গেলেন। আমি কাউকে কিচ্ছু বলিনি। কিছুদিন পর বাবা তখনও আসেনি, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাকে দেখি আমার মা। আমি ভয় পেলাম না, মাকে বললাম, মা তুমি কেমন আছো? তিনি কোনো কথা না বলে চলে গেলেন। বেসিক্যালি এই হচ্ছে ঘটনা, এবং হাসানের সাথে এই ঘটনাই ঘটছে। নীর হাসান চিটাগাং থেকে লিখেছেন এবং তিনি ভালো নেই, তার মাকে তিনি মিস করেন। আমার যেটা মনে হচ্ছে যে তার মার সাথে তার যে বন্ধুত্ব এবং তার মাকে দেখতে চাওয়ার যে আকুলতা, সেটা থেকেও তিনি বেরিয়ে আসতে পারছেন না। আবার মাকে ঠিক এইভাবে দেখতেও তার খুব অস্বাভাবিক লাগছে। তাদেরকে আমরা কিছু সময়ের মধ্যে পেয়ে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন গেস্ট এবং তার সাথে আমরা আপাতত কথা বলবো। কি নাম আপনার? হাই, আমি সুমাইয়া। আমি ইংলিশে অনার্স করছি সেন্ট্রাল উমেন্স থেকে। তো আমার যে আপনি এখানে কিভাবে আসলেন, এটাকে সবাইকে বলেন যে মানে কিভাবে আসলেন, কিভাবে আজকে এখানে? আমি একটা মেল করেছিলাম, ওখান থেকে রাসেল ভাই আমাকে পরে ফোন দিয়ে বললো যে আপনার ঘটনাটা আমরা দেখলাম, সো আপনি কি আসতে ইন্টারেস্টেড কিনা। তো তখন আমি ছিলাম ইন্টারেস্টেড, সো আমি বললাম যে ইয়া ওকে। দেন বাসায় সবাইকে বলার পর বললো যে ওকে। তো এই তো আসা হলো। আচ্ছা, এবার আমরা ঘটনায় চলে যাই, সরাসরি ঘটনাটায় চলে যাই যে কি ঘটনা। আচ্ছা, ঘটনাটা হলো তখন আমি ক্লাস 9-এ পড়তাম চিটংয়ের একটা হস্টেলে। হস্টেলটার নাম আমি বলতে যাচ্ছি না। একদম বলতে হবে না। হ্যাঁ, তো ওখানে অ্যাডমিশন নেওয়ার পর থেকেই যারা আমার ক্লাসমেট ছিল, ওর যারা হোস্টেলের যে মেয়েরা ছিল অ্যান্ড মাসিরা ছিল, যারা ওইখানে আয়া ছিল, কাজ করতো, তো তারা অলওয়েজ বলতো যে কেয়ারফুল থাকবা, একা কখনো রাতে বের হবা না। অ্যান্ড আমাদের রাতে মাঠে নামা মানে নিষেধ ছিল, আচ্ছা, যে মানে বলতো যে যাবা না, অ্যাটলিস্ট একা কখনো যাবা না, ফ্রেন্ড কাউকে না কাউকে নিয়ে যাবা। আর আমাদের রুমগুলো আলাদা ছিল আর বাথরুমগুলো আলাদা ছিল, সো বলতো যে কখনোই একা যাবা না, কাউকে না কাউকে অবশ্যই নিয়ে যাবা। তো আমাদের হোস্টেলটার একটু ডিসক্রিপশন আমি দিই। সেটা হলো কি 5 তলা ছিল, 1 তলা থেকে 3 তলা পর্যন্ত যে স্কুল ছিল, স্কুলের মেয়েরা হাঁটতো। 4 তলায় ছিল শুধু কলেজের মেয়েরা। অ্যান্ড 5 তলাটা একদমই বন্ধ ছিল। 5 তলাটাতে কেউই থাকতো না, ইভেন কেউ মানে ওখানে
যাওয়াও হতো না, যাওয়া নিষেধ ছিল। তো নিষেধ থাকার কারণ হলো কি, ওখানে একটা ঘটনা ছিল। আগে নর্মালি 5 তলা পর্যন্ত মেয়েরা ছিল, তো 5 তলার শেষে একটা রুম ছিল, ওই রুমে নাকি 4টা মেয়ে থাকতো। তো 4টা মেয়ে থাকার পরে কিন্তু আমাদের হোস্টেলে একটা রুলস ছিল যে 11টার মধ্যে লাইট অফ হয়ে যাবে। তো লাইট অফ হয়ে যাওয়ার পরে নর্মালি শুধু করিডোরের লাইটগুলো থাকতো আর বাথরুমের লাইটগুলো থাকতো, আর সব লাইট বন্ধ হয়ে যেত। তো এরকম লাইট অফ হয়ে যাওয়ার পরে ওই 4টা মেয়ের মধ্যে একটা মেয়ে একদিন রাতে মোম জ্বালায় ও পড়তেছিল। তো পড়তে পড়তে এক সময় সে ঘুমায় যায়। ও ঘুমায় যাওয়ার পরে মানে মোমটা আর অফ করে নাই, সো মোমটা আস্তে আস্তে গলতে গলতে মশারিতে নাকি আগুন লেগে যায়। আগুন আস্তে আস্তে ছড়ায় পড়ে, বাট ও তো বুঝে না। তো বাকি 3টা মেয়ে হুলস্থুল করে বের হলো, ওই মেয়েটা নাকি বের হতে পারে নাই, আচ্ছা সে ওখানেই মারা যায়। আচ্ছা। তো এইটা নিয়ে অনেক কিছু হয়েছে ফার্স্টে। তারপরে কিছুদিন বন্ধ ছিল রুমটা, তারপরে ক্লিন আপ করে আবার থাকা শুরু করে কিছু মেয়ে, বাট কেউই নাকি থাকতে পারতো না। সবাই কয়দিন পর পর মানে ব্লক টিচারের কাছে গিয়ে বলতো যে থাকবো না। কেন? যে ভয় লাগে, রাতে ম্যাম আমরা দেখি যে কেউ হাঁটতেছে, কেউ বসে আছে, থাকবো না। সো কয়দিন এটা অনেকেই দেখেছে তার। হ্যাঁ অনেকেই, রাইট। কেউই থাকতে যেত না রুমটাতে। তো টিচাররা একসময় ডিসিশন নিয়ে একদম পুরাই 5 তলা বন্ধ করে দেয়, যে 5 তলায় কেউ যাবে না। তো ওরকমই আমরা শুনি মাসিদের কাছ থেকে, যারা অনেক দিন ধরে কাজ করে ওখানে। তো ওরাও বলতো যে কখনো যাবে না। আর আমাদের যাওয়াটাও নিষেধ ছিল, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে গেলে পারমিশন নিয়ে যেতে হতো, বাট যদি মানে পারমিশন ছাড়া কেউ যেত তো ওইটাতে আবার মানে টিচাররা দেখলে অনেক পানিশ করতো আর কি। তো যে আমরা 4টা ফ্রেন্ড অনেক ক্লোজ ছিলাম, 2জন দোতলায় আর আমি আর একটা ফ্রেন্ড 3 তলায় থাকতাম। তো অ্যানুয়াল এক্সাম শেষ, তো আমরা চিন্তা করলাম যে এখনো বাসা থেকে নিতে আসে নাই, সো কি করা যায়, সব মেয়েরা চলে যাচ্ছে, হোস্টেল প্রায় ফাঁকা। তো তখন চিন্তা করলাম যে একটু অ্যাডভেঞ্চার করি, 5 তলা ঘুরে দেখে আসি, যেহেতু যাইনি কখনো। তো গেলাম, না প্ল্যান করলাম যে যাব 11টার দিকে, যেহেতু লাইট অফ হয়ে যায় 12টার দিকে যাব না, 1টার দিকে ওরা দোতলা থেকে 3 তলা আমাদের রুমে আসবে, অ্যান্ড দেন তারপরে কিছুক্ষণ গল্প টল্প করার পরে আমরা তারপরে যাব। তো 1টার ঘন্টা দিল, তারপরে ওরা আসলো, নক করলো, আমরা খুললাম, তারপর কিছুক্ষণ গল্প করার পর বের হলাম যে যাব। তো আমাদের হোস্টেলটা ছিল স্কোয়ার শেপের, 4 তলা পর্যন্ত পুরোটাই স্কোয়ার ছিল, বাট 5 তলাটা হাফ ছিল, মানে পুরোটা ছিল না। 5 তলায় যাওয়ার একটাই সিঁড়ি। তো আমরা গেলাম, 4 তলা ক্রস করলাম। 4 তলায় তখন কলেজের মেয়েদের ছুটি ছিল, সো 4 তলা একদমই বন্ধ ছিল। 1টা কি 2টা করিডোরে লাইট জ্বলতেছিল, আর কেউই ছিল না, কিছুই ছিল না। তো তারপর 5 তলায় গেলাম। 5 তলা একদম পুরাই অন্ধকার, মানে কিছুই, কোনো লাইটই নাই। ইভেন আমরা ব্লকের লাইট জ্বালায় দেখার চেষ্টা করলাম যে লাইট কি জ্বলে কিনা, কিন্তু মানে কোনো লাইটই নাই, কিছুই নাই। তো আমরা 4জন হাত জড়জড়ি করে ধরে গেলাম, পুরা 5 তলা ঘুরলাম, দেন ওই রুমটার পাশে আসলাম, লাস্টের যে রুমটা যেটা নিয়ে এত স্টোরি। তো গেলাম, তো আমার 4জন ফ্রেন্ডের মধ্যে একজন বলল যে এইটাই সেই রুম যেটা নিয়ে এত কথা বলে। তো আমরা বলতেছিলাম কি যাবি, আমরা খুব মজার মুডে ছিলাম। তো ফ্রেন্ড বললো যে চল গিয়ে দেখি। খুব সারপ্রাইজিংলি দেখলাম যে রুমটা জাস্ট শিকল দিয়ে আটকানো, কোনো লক টক মানে কিছুই করা তালা বা অন্য না, কিছু লাগানো। কোনো তালা লাগানো না, জাস্ট শিকল লাগানো। তো ও ফ্রেন্ডটা খুললো, খোলার পরে গেলাম, একজন করে ঢুকলাম। কেমন বাজে একটা গন্ধ ছিল, এটা আমি বলে বুঝাতে পারবো না। প্রচন্ড ঠান্ডা রুমটা। হ্যাঁ, অনেক বেশি ঠান্ডা। যদিও অক্টোবরে ঠান্ডা থাকে, বাট এত ঠান্ডা থাকার কথা না। আচ্ছা। তো গেলাম, দেখলাম যে 4টা বেড, 4টা ডেস্ক ঠিক মতোই আছে।
তো যাওয়ার পর আমরা দুষ্টামি করতেছিলাম, কেউ কি আছো দেখা দাও। তো একজন বললো যে প্ল্যান চেট করবা, এত কিছু করার দরকার নাই। তো এমনিতেই বলতেছিলাম কেউ থাকলে আসো, তুই না সবার সামনে আসো আসো, এরকম বলতেছিলাম। তো আমরা 5 কি 7 মিনিট ছিলাম, তারপরে মানে ওইটা বলার পরে আমরা নিজেরা নিজেদের মতো কথা বলতেছি যে এখানে ও এটা দেখছে, ওই মাসি এটা বলছে, এখানে নাকি এরকম হয়েছে। তো হঠাৎ যে একটা জানলা ছিল বাইরের দিকে, যেটা মানে একদমই বাইরের দিকে, ওইটা ভিতরের দিকে না, চারকোনা শেপের ছিল, বাইরের দিকে ছিল জানলাটা। জানলায় জাস্ট মানে মনে হলো কেউ জাস্ট একটা ধাপ করে একটা আওয়াজ হয়েছে, আর কিছুই না। And ওই আওয়াজটা শোনার সাথে সাথে আমরা 4 জন পুরা সাইলেন্ট। মানে হঠাৎ করে ভয়টা চলে আসছে যে এরকম কি। তো এমনিতেই ভালো লাগতেছিল না, পরে মানে ওইটা শোনার পর আরো বলতেছিলাম যে ওকে চলো চল যে অনেক হয়েছে, এরকম বলার পর তখন থাকতে ইচ্ছা করছে না বা ওই জায়গাটা একদমই ভালো থাকতে লাগছিল না? ইচ্ছা করতেছিল না, বিকজ মনে হচ্ছিল যে কিছু একটা দেখতেছে, মানে কেমন জানি লাগতেছিল, ওই আওয়াজটা হওয়ার কথা না। এবং আপনি আমাকে ফোনে বলছিলেন যেভাবে যে মনে হচ্ছিল যে কেউ আপনাদেরকে লক্ষ্য করছে বা এরকম। ওইটা ওই যে করিডোর, তারপর তাড়াতাড়ি বের হয়ে গেলাম। অ্যান্ড করিডোর দিয়ে যখন আসতেছিলাম, করিডোরগুলো অনেক লম্বা লম্বা, করিডোর দিয়ে যখন আসতেছিলাম তখন মনে হচ্ছিল যে আমরা এত তাড়াতাড়ি বের হয়েছি যে আমরা দরজাটাও লক করি নাই, আর ওই শিকলটা দিয়েও আর লক করি নাই। তো মানে এত তাড়াতাড়ি বের হয়ে আসতেছিলাম যে মনে হচ্ছিল যে 5 তলা থেকে কখন নামবো। আচ্ছা, আর তখনই মনে হচ্ছিল যে মেবি কিছু একটা আসতেছে, কিছু একটা দেখতেছে, নর্মালি ভয় পেলে যেটা হয়। তারপরে কোনো রকমে নামলাম, অ্যান্ড 4 জন আমরা এত বেশি ভয় পেয়েছিলাম যে ওই দিন আর কেউ কোনো কথা বলি নাই কারোর সাথে। জাস্ট ওরা 2 জন দোতলায় নেমে গেল, আমরা 2 জন আমাদের রুমে চলে গেলাম। Right. পরের দিন সকালে জাস্ট কথা হইতেছিল যে কি হলো, এটা মেবি যাওয়া উচিত হয় নাই, বেশি ফাজলামি হয়ে গেছে। তো ওই দিনের পরের দিন, ওই দিন রাত 12টা থেকে আমার বার্থডে ছিল। তো আমার ফ্রেন্ডরা এমনিতেই বলতেছিল যে পারমিশন ছাড়া কালকে যাওয়া হয়েছে, তো আজকে আর আমরা আসবো না। 12টায় যখন ঘন্টা দিবে, আমাদের আবার ঘন্টা দিত ভিতর বাড়ি থেকে, যখন ঘন্টা দিবে তো তোমরা বের হও, তোমরা 2 জন। ওকে। তো 12টা বাজলো, আমার ফ্রেন্ড যেটা আমার সাথে ছিল আমাকে উইশ করলো, তারপরে বের হলাম। বের হয়ে কিছুক্ষণ ব্লকে দাঁড়াইছিলাম, গল্প করতেছিলাম। তো ওরা আসলো, ওরা ওদের রুমের দরজা খুলে আসেনি, মানে 4 কোণা শেপের যেহেতু ছিল, আমরা এই সাইডে ছিলাম, ওরা ওই সাইডে ছিল, সো দেখা যাক। তো ওরা বের হলো, বের হওয়ার পর ইশারায় উইশ টিশ করলো, ওকে। তারপরে আমরা বাথরুমে গেলাম, ব্রাশ টাশ করলাম দাঁত, যে এখন ঘুমাবো। তো বাথরুম থেকে যখন আসলাম, তো আসার পরে ব্লকে একটু দাঁড়াইছি যে দেখি তো ওরা ঢুকে গেছে নাকি রুমের মধ্যে, না ওরা আছে। তো ওদের দেখতে 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 হঠাৎ 4 তলায় ওঠার যে বরাবর সিঁড়িটা, ওইটার দিকে চোখ পড়লো। আচ্ছা, ওইটা মানে আমি যেটা দেখছি, আমার এখনো ভাবলে মানে এত বেশি ভয় লাগে যে আমি দিন ওটা কি দেখছি। আচ্ছা, আমি মানে তাকাইছি আর দেখতেছি যে একটু অন্ধকার অন্ধকার তো ছিল, এত বেশি অন্ধকারও ছিল না যে কিছুই দেখা যাবে না, এত বেশি লাইটও ছিল না যে সবই দেখা যাবে। হ্যাঁ, আমি দেখতেছিলাম যে কিছু একটা একদম উপরের স্টেপে বসে আছে সিঁড়িতে। আমি আমার 1 বছরের ওই হোস্টেল লাইফে কখনো কাউকে একা বের হতে দেখি নাই। আচ্ছা, সেখানে ওইখানে আমি যাকে দেখছি সে জাস্ট একা, অ্যান্ড জাস্ট মানে বসাটা এত অ্যাবনর্মালি ছিল যে জাস্ট সে চুপচাপ বসেছিল 2 হাঁটুর উপর, মানে এরকম করে জাস্ট চুপ করে বসেছিল। আর আমি এটা দেখতেছিলাম যে অন্ধকারে কিছু একটা বসে আছে, জাস্ট বসেই আছে। আমি এত ভয় পেয়েছি যে আমি আমার পাশের ফ্রেন্ডটাকেও কিছু বলতে পারতেছিলাম না, যে আমি জাস্ট শকড হয়ে গেছি। তো আমি যখন খেয়াল করলাম ওর দিকে, মানে দেখলাম যে
ও ঠিক সেম দিকে তাকায় আছে, বাট দ্য থিং ইজ কেউ কাউকে কিছু বলতেছি না। ও জাস্ট আমার মানে গায়ে হাত দিল অ্যান্ড বললো যে সুমাইয়া আমি যেটা আপনার সঙ্গে যে দেখতেছি- ফ্রেন্ডটা ছিল সেই হ্যাঁ, friend টা। ও আমাকে জাস্ট গায়ে হাত দিলেন, বললো সুমাইয়া আমি যেটা দেখতেছি তুইও কি সেটাই দেখতেছিস? আমি ওদিকেই তাকাইছি, আমিও বলতেছি যে হ্যাঁ আমি ওইটাই দেখতেছি, তুইও কি দেখতেছিস? বলে যে হ্যাঁ। আচ্ছা, And দেখার পর just মানে এত মানে ভয়- আপনারা দুইজনই দুই ফ্রেন্ডই একসঙ্গে একই জিনিস একই দেখলেন? সাথে, হ্যাঁ। আচ্ছা, দেখার পরে ও জাস্ট, আমি জাস্ট বললাম যে ওটা কে? ও বললো যে জানি না। ও তো মানে এত বেশি কনফিউজ হয়ে গেছি দুইজনের, এত বেশি ভয় পেয়ে গেছি যে নড়তেও পারতেছিলাম না। আচ্ছা। তো আমার ফ্রেন্ডটা জাস্ট শুধু আমার একটা হাত ধরলো আর টেনে রুমে নিয়ে গেল, রুমে নিয়ে গিয়ে দরজা আটকা দিছে। দরজা আটকা দিয়ে ও এমন ভাবে কাঁপতেছিল, মানে আমিও কাঁপতেছিলাম। আমার জাস্ট একটা জিনিস মনে হইতেছিল যে না আমি জানি না আমার কেন এটা মনে হয়েছে, আমি জাস্ট জোরে বলতেছিলাম যে চল অ্যাটলিস্ট একবার গিয়ে দেখে আসি। হুম। ও আমাকে ছাড়তেছিল না, ও বলতেছে যে না তুই এই রুম থেকে বের হবি না, তুই এই রুম থেকে বের হবি না। And ও আমাকে শেষ পর্যন্ত বের হতে দেয় নাই। সারা রাত আমি সূরা পড়ছি, আমার ফ্রেন্ড হিন্দু ছিল, ও ওটা করছে। অ্যান্ড সারা রাত ওই দিন যে কিভাবে সারা রাত পার হয়েছে বলতে পারবো না। And তারপরে সকাল হওয়ার পরে ফ্রেন্ড যে দোতলায় যে দুইটা ছিল ওদের বললাম যে এরকম এরকম। ওরা ফার্স্টে বিশ্বাস করে নাই, আচ্ছা। ওরা বলতেছিল যে দেখ ফাজলামি করতেছিস, ওই দিন আমরা করছি এখন তোরা দুইজন আমার সাথে করতেছিস। তো আমরা বললাম যে না সিরিয়াসলি আমি যেটা দেখছি। And ও বললো যে হ্যাঁ তোরা ছিলি না তো, তোরা ভয় দেখাস নাই তো। তো ওরা বলতেছে যে না আমরা ছিলাম না, and আমরা তোদের ছাড়া কখনো যাব না, আর একা তো অবভিয়াসলি না। রাইট। তো আমি আপনাকে দেখেও এখন বুঝতে পারছি যে আপনি বেশ ভয় পাচ্ছেন, এবং ফোনেও যখন বলছিলেন তখন আমার আপনি ওই সিনটা আমি আমার লাইফে কখনো ভুলবো না, মানে আমি এত ভয় পাইছিলাম। তারপরে এরকম হওয়ার পর আমার যে ফ্রেন্ডটা ওই যে আমার সাথে যে ছিল ওর তো অনেক ভয় পাইছিল, ওর খুব জ্বর চলে আসে। আচ্ছা, ওর খুব জ্বর চলে আসে। তো মানে শেষ পর্যন্ত এমন হয় যে 3 দিন পর ওর প্যারেন্টসকে কল দেওয়া হয় যে আপনারা ওকে এসে নিয়ে যান, ওর খুব জ্বর অ্যান্ড ও কিছু একটাতে মানে খুব ডিস্টার্ব। বাট আমরা তো আর হোস্টেলের টিচারদের ওটা বলতে পারতেছিলাম না যে আমরা ওখানে আসলে গেছি। সো তারপরে ওকে নিয়ে যায়। তারপরে আমরাও আমাদের প্যারেন্টসকে ফোন দিই যে এমনিতেই তো ভ্যাকেশন চলে আসছে, সো আমরা কিছুদিন আগেই চলে যাই ছুটি টুটি নিয়ে। তারপরে বাসায় এসে যখন ফোন দিই ওই ফ্রেন্ডটাকে, তো আন্টি বলে যে ওর কি হয়েছে, ও এত ভয় কেন পাইছে, কি হয়েছে। তখন আপনারা এটা বললেন। তখন আমরা বলি রাইট। আন্টি- আমার যেটা মনে হয় যে ওই ওই মানে ঘটনাটা খুবই মানে অদ্ভুত টাইপের ছিল, এবং আপনি যেটা দেখছেন সেটা আপনি নিজেও বলতে পারছেন না আসলে, কিন্তু দেখে আমি আপনার তো কথা শুনে মনে দেখছি হচ্ছে। যে কেউ ওখানে বসে আছে। কিন্তু এইটাই মানে যে সমস্ত ঘটনা শুনেছিলেন বা পরে যখন বন্ধু বান্ধবদের সাথে এইগুলো শেয়ার করলেন, তখন তারাও কি এরকম কোনোদিন কখনো কিছু দেখেছে এরকম অনেকবার হয়েছে। ওই জায়গাটায়? আমাদের হোস্টেলটা মেইনলি ছিল শ্মশানের উপরে। এইটাই আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনাদের হোস্টেলে যখন হয়েছিল তখন শ্মশানের উপরে ওই চিড়ে তৈরি করা হয়েছিল। পুরানো একটা হিন্দু ফ্যামিলি স্টিল তারা ওখানে আছে, অ্যান্ড ওই হোস্টেলটাও আছে। ওই নতুন বিল্ডিংটা যখন করে তো সেটা একটা শ্মশান ছিল, সেইটার উপরে করে। রাইট। অনেক মানে কি বলবো যে আমি যখন শুনেছিলাম তখন আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম। তো আপনি কষ্ট করে স্টুডিওতে এসেছেন এবং উইথ আপনার সাথে আপনার মা আছে। সো এখন চলে যাব সরাসরি আপনার সাথে আপনার ঘটনায়। কি ঘটেছিল আপনার জীবনে?
অ্যাকচুয়ালি এটা ভূতের ঘটনা কিনা মানে বলবো না, তবে ঘটনাটা যে একটু আশ্চর্য সেটা বলবো। মানে আপনি অবাক হয়েছেন আমি অবাক, মানে অবাক বলবো কি, আসলে বলা যায় যে ভয়ও পাইছি। তো মানে অবাস্তব বলতে যদি কোনো কিছু বলা হয় যে অবিশ্বাস্য জিনিসটা এরকম। রাইট। মানে ঘটনাটা ছিল তখন আমি কেবল ম্যাট্রিক পাস করছি। তো তারপরে আমার স্বাভাবিক গ্রামে যাওয়া হয়, গ্রামে আমার দাদা দাদি নানা নানি সবাই থাকে। তো আমার ম্যাট্রিক রেজাল্ট দেওয়ার পরে আমি তাদের ওখানে ঘুরতে যাওয়া হয়। তো গেলাম এমন এক সময়। তো যাওয়ার পরে আমি যখন মানে গ্রামে পৌঁছাইছি, আমার গ্রামটা হলো টাঙ্গাইলে একদম লাস্টের দিকে। ওইখানে ঘটনাটা আমার দাদাবাড়ির গ্রামে। আচ্ছা। তো গ্রামটা একদম অজপাড়ার একটা গ্রাম। তো ওইখানে মানে আমার লাইফে ওটা বলা যায় যে ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা। তো জিনিসটা এরকম ছিল যে একজন মৃত মানুষের সাথে আমার দেখা হয়েছিল, বলা যায় সে আমাকে কোম্পানি দিছিল। ঘটনাটা আমি বলি। ঘটনা ছিল এরকম, আমি বিকেলের মধ্যে গ্রামে যা পৌঁছানোর পরে ফ্রেশ ট্রেশ হয়ে বাজারে আসলাম, সবার সাথে আড্ডা দিব এই চিন্তায়। তো যখন আমি বাজারে আসছি, বাজারটা ছিল হলো আমার দাদাবাড়ি থেকে প্রায় 8-10 কিলো রাস্তা। তো ভ্যানই চলাচল করা হয়, ভ্যানে চলে গেলাম ওইখানে চলে যাওয়ার পরে আমার সমবয়সী যারা আছে বা অন্য যারা ছিল তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে রাত্রে প্রায় 9টা 9:30 মতো বেজে গেছে। আচ্ছা। তো গ্রামের বাড়ি বললাম তো, আমার দাদা বাড়ি পুরো অজপাড়া একটা। তো ওইখানে মানুষজন দেখা যায় যে মাগরিবের আজান দেওয়ার পরে তারা খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছে, আবার ঘুম থেকে উঠে এসে নামাজ পড়তেছে, এমন অবস্থায়। তো আমি একা আসতে মানে পথে মানুষজন বলতে নাই, ভ্যান তেমন একটা কিছু নাই, গাড়ি তো প্রশ্নই আসে না আজ গ্রামের রাস্তায়। তো যখন আমি আমার দাদাবাড়ি বাজারে এসে পৌঁছলাম তখন ঘড়িতে এইরকমই মানে 9:30 ওভার হয়েছে। তো আমি হাঁটতেছি কাঁচা রাস্তা, আকাশে আধো আলো চাঁদ, মানে 1/3 যেটাকে বলে চাঁদের, ওইরকম চাঁদ। তো কিছু দূর আগানোর পরে হঠাৎ করে সামনে দেখলাম যে একটা মানে একটু দূরে একটা ছায়া দেখা যাচ্ছে, কেউ একজন দাঁড়ায় আছে একটা গাছের নিচে, গাছটার পাশে একটা পুল। আচ্ছা। তো আমি তার দিকে খেয়াল করার পরে এত রাত্রে এখানে কেউ একজন দাঁড়ায় আছে, কি ব্যাপার। তা আগায় গেছি, আগা যাওয়ার পর গ্রামের মানুষ স্বাভাবিক কৌতূহল বসত যেটা করে যে কোন বাড়ি দিয়ে আসছি। তো সে আমাকে এভাবে প্রশ্ন করার পর মানে তার সাথে কথা বলার পর সে বলতেছে যে তার বাড়ির পরেই নাকি আমাদের বাড়ি, সে আমার দাদাকে খুব ভালো মতো চেনে এবং সে আমার দূর সম্পর্কের চাচাও হয়। আচ্ছা। তো সে বলতেছে চলো আমি তোমাকে আগায় দিয়ে আসি। তা তার সাথে আমি হাঁটতেছি, আমি তার সাথে কথা বলতেছি, সে হু হা করে উত্তর দিচ্ছে, আর কোনো কিছু না। তো আমার দাদাবাড়ি বাজার থেকে গ্রাম মানে আমার দাদা বাড়ি প্রায় 2 কিলো রাস্তা, একদম পায়ে হাঁটা মেঠো পথ যেটাকে বলে। ওখানে কোনো ট্রান্সপোর্ট মানে সাইক্লিং করাটাও খুব টাফ, মানে একেবারেই ভেতরের দিকে, একেবারেই ভেতরে দিকে, কিন্তু আশেপাশে কিন্তু খুবই মানে উন্নত। কিন্তু ওই গ্রামটা একদম ওইরকম হয়ে গেছে, ব্যাকওয়ার্ডে পড়ে গেছে, একদম এনতো জেলার। যাই হোক, ওনার সাথে হাঁটতেছি, উনি অনেক কিছু বললো। কিছু দূর যাওয়ার পরে যখন মানে আমি আমাদের বাড়ির সীমানা, যেখান থেকে আমাদের বাড়ির সীমানা শুরু, আমাদের বাড়িটা অনেক বড় এরিয়া নিয়ে, তো বাড়ির সীমানা শুরু ওই পর্যন্ত যখন আসছি সে আমাকে বলতেছে আচ্ছা তাহলে তুমি এখন যাও, আমি এই আমাদের বাড়ি। তো সে চলে যাওয়ার পরে আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যে ফ্রেশ ট্রেশ হয়েছি, দাদা এর মধ্যে ঘুম থেকে উঠছে। তখন আমার দাদা জীবিত, উনি এখন মারা গেছে অনেক বছর হলো। তো যাই হোক, উনি কথা বলতেছে ওনার সাথে, উনি হঠাৎ করে কথা বলতে ওনাকে বললাম যে আমাকে এই পর্যন্ত পাশের বাড়ি এক চাচা আগায় দিয়ে গেছে। তো বলছে কে? তো আমি বললাম যে গফুর চাচা নাম ওনার। তো বলতেছে গফুর? কোন গফুর? কে দেখতে কেমন? তো আমি তার বর্ণনা দেওয়ার পর সে বলতেছে যে না এটা তো হয় না। কিভাবে? মানে উনি ওনার গ্রাম্য ভাষায় বলতেছেন, ওটা বলতে চাচ্ছি না। ঠিক আছে। তো যাই হোক, তো আমি একটু হইলাম, কি ব্যাপার, এটা বলতেছে কেন আমার দাদা? তো আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি তারা জোরাজোরি করতেছি, বলেন কি হয়েছে? অবশ্যই কিছু একটা হয়েছে, কোনো খারাপ মানুষ নাকি, আমার তো কিছু বলে নাই বা কিছু করে নাই। তো সে বলতেছে না তা না, তো ও তো গত 2 মাস আগে মারা গেছে। তো আমি তারপরে একদম থার্টেড যে কিভাবে সম্ভব এটা, হাউ ইট পসিবল। সেই রাতে আপনি ঘুমাতে পেরেছিলেন? না, সে রাতে আমি ঘুমাতে পারছি, এটা ঠিক আছে, কিন্তু আমার মানে
রাতে ঘুমটা মনে হয় খুব একটা ভালো হয় নাই আমার। পরে স্বপ্নে বা সামনাসামনি কোনো সময় সে না এরকম কিছু হয় নাই। তো তারপরের দিন দিনের বেলা আমি এটার পিছনে মানে খোঁজ খবর নিছি যে আসলেই কিনা, আসলেই লোক কিনা। যে বাড়িটাতে গেছি ওই বাড়িটাতে গেছি, খোঁজ খবর নিছি। আমার অ্যাকচুয়ালি মানে ভয় বলতে যে জিনিসটা ওইটা আমার মধ্যে নাই। আচ্ছা তো আপনার হয়তো বা খেয়াল আছে, আপনি যেদিন আমাকে কল দিছেন সেদিন আমি এখন বলতেছিলাম যে আমি এখন গ্রামের রাস্তায় আছি, ঘুরতেছি আমার গ্রামে। এটাই রাতের বেলা, প্রায় রাতে 11টার মতো বাজে তখন। একা ঘুরছে। একা একা ঘুরতে। এবং এই গ্রামে যে গ্রামটার কথা আপনি বলছিলেন এবং এখনো বলছেন, সেই গ্রামটা থেকে এরকম ধরনের ঘটনা কি অনেক ঘটে বা এরকম প্যারানর্মাল ঘটনা যেগুলো আছে? আমি আরেকটা ঘটনা শেয়ার করতে পারি। ওটা আমার চোখে না, শুধু আমি একা দেখি নাই, প্রায় 20-25 জন মানুষ আমরা একসাথে দেখছি। ওটা ভৌতিক কিনা আমি তা বলতে পারবো না, কারণ কেউ ভয় পাইনি আমরা অ্যাকচুয়ালি ওটা দেখে। কিন্তু একটা অদ্ভুত প্যারানর্মাল, যেটা বললেন আপনি, অবাস্তব, ওই রকম একটা কিছু হয়তোবা ঘটনা ছিল এরকম। তখন আমি ম্যাট্রিকও পাস করি নাই, ক্লাস 9-এর ভ্যাকেশনে আমি গ্রামে গেছি। আমার গ্রামে যাওয়া হয়, বছরে 2-1 বার গ্রামে যাওয়া হয়ই। আচ্ছা তো খাওয়া দাওয়া করে আমরা টিভি দেখতেছি, সবাই ব্যাটারিতে লাইন দিয়ে টিভি দেখতেছি। তো তখন গ্রামে 14 ইঞ্চি টিভি, সাদা কালো। তো হঠাৎ করে দাদা বলতেছে বাইরে থেকে যে সবাই বাইরে আসো, দেখে যাও কিছু একটা। তো আমরা যাচ্ছি, দৌড়ায় সবাই বের হয়েছি বাড়ির মধ্যে। মানে বাড়িতে সেদিন আত্মীয় স্বজন অনেক আমাদের, সবাই আসছে। আমরা ঢাকা থেকে গেছি, সবাই আসছে আমাদের সাথে দেখা করার জন্য। তারপরে একটু দূরেই আরেকটা বাড়ি, ওইখান থেকেও কিছু মানুষজন বের হয়েছে আমাদের শব্দে, চিল্লাচিল্লিতে। তো আমরা দেখলাম তখন ছিল হলো মানে এই সিজনটা না, আরো 1 মাস পরে তখন ধান একটু বড় বড় হয়ে গেছে, ধান পাকে না এখনো, কাঁচা ধান। ও হয়তোবা যদি ধান ক্ষেত দেখা হয়ে থাকে, দেখবেন যখন ধান পাকবে হয়ে থাকে তখন কিন্তু ধানগুলো অ্যাটলিস্ট মানুষের হাঁটু পর্যন্ত বা হাঁটুর চেয়ে উপরে থাকে, এত উড়ে থাকে। তো দেখলাম একটা গোল বল, ডিয়ার 5 সাইজের বলগুলো যেরকম হয় আর কি, ওই টাইপের একটা বল ভাসতেছে, জাস্ট ভাসতেছে। তো আমি প্রথমে বললাম যে এটা আলেয়ার আলো, অন্য কিছু না। আচ্ছা তো দেখলাম ওটা নড়তেছে। নড়তেছে বলতে কি, একবার অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, আবার ফেরত আসতেছে। তো আমাদের ধান ক্ষেত যেটা মানে একদম খোলা ধান ক্ষেত, তারপর অনেক দূরে একটা গ্রামের মতো। তো অনেক দূরে চলে যাচ্ছে, আবার ওটা রিটার্ন আসতেছে। আস্তে আস্তে মানে অনেক মানুষ জড়ো হয়ে গেল এখানে, সবাই দেখতেছে। আমরা প্রায় 10-15 মিনিট এই জিনিসটা দেখছি। আচ্ছা দেখার পর ওটা আস্তে আস্তে ওই গ্রামের পিছন দিকে মনে হলো যে শেষ হয়ে গেল, মানে চলে গেল। আচ্ছা এটার ব্যাখ্যাটা কি? এটা কি আপনি একা দেখেছেন? না, আমরা প্রায় 20-25 জন মানুষ একসাথে একসাথে দেখেছেন এবং ওইখানে কোনো মানুষের বা কারো থাকার কথা না ওই সময়? ধান ক্ষেতের মধ্যে কেউ যদি মশাল নিয়ে এত জোরে দৌড়াতে পারে তাহলে সে অলিম্পিকে ফার্স্ট হয়ে যাবে। অলরাইট। সো এই ঘটনাগুলো এরকম গ্রামে আপনাদের মানে অনেক সময় ঘটে? আমি আরেকটা কথা বলতে পারি যে আমার যে বড় আব্বা ছিল, মানে আমার দাদার আব্বা যে ছিল, উনার একটা মানে উনাকে এখনো সবাই কবিরাজ বলে, ঠিক আছে? তো উনি নাকি, আমি তো উনাকে দেখি নাই, তো শুনছি আমার বাবার মুখে, দাদার মুখে শুনছি এবং গ্রামের অন্য মানুষের মুখে শুনছি উনি নাকি জাদু টোনা করতো। আচ্ছা তো এই জিনিসটা আমি বিলিভ করি না। আচ্ছা রিয়েলি আমি অনেক কিছু মানে দেখছি বা শুনছি অনেকের কাছে, কিন্তু তারপর আমি বিলিভ করি না। রিয়েলি যেটা আমি মনে করি এটা আমার হ্যালুসিনেশন। কিন্তু ওনার কিছু কাহিনী আছে বা ওনার কিছু এক্সপিরিয়েন্স আছে যা আমি অন্যদের মুখে শুনছি, যেগুলা অবাস্তব, এক কথায় অবাস্তব, ইম্পসিবল। এখন এগুলা যদি বলেন যে প্যারানর্মাল, তাহলে হ্যাঁ প্যারানর্মাল। যদি বলেন ভৌতিক, যদি বলেন অবাস্তব, মানে যেভাবে দিতে পারে, যেভাবে নেয়, যেভাবে নেয়। আপনার সাথে কথা গেস্ট রয়েছেন, আমরা তার একটু পরিচয়টা জানবো। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমি সিবাত রহমান বলছি। সিবাত রহমান। কোথায় থাকেন আপনি? আমি রামপুরা বনশ্রীতে থাকি। আচ্ছা, কোন ঘটনাটা আপনি আমাদের সাথে আজকে বলার জন্য? যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে 3 থেকে 4 বছর আগে ঘটনা। আমরা যে এই বনশ্রীতে একটা বাসায় ভাড়া থাকতাম আর কি। তো সেই বাসাটা ছিল হচ্ছে 4 তলা। আচ্ছা, তো মানে হঠাৎ কমপ্লেইন আসে, মানে নাইট গার্ডদের কাছ থেকে কমপ্লেইনটা আসে দারোয়ানদের কাছে, যে তারা নাকি এই ছাদের উপরে ঠিক 2টার পরেই আর কি, ফার্স্ট একটা নাইট গার্ড এই জিনিসটা কমপ্লেন করে। 2টার পরে তারা এরকম দেখে যে একজন মহিলা ছাদে দাঁড়িয়ে আছে, বা সে হাঁটাহাঁটি করছে পুরা ছাদ জুড়ে। আবার মাঝে মাঝে এরকম দেখে যে তিনি ছাদের রেলিং এর উপর বসে পা নাড়াচ্ছে। আচ্ছা, তো এই জিনিসটা প্রথমে একজন নাইট গার্ড দেখে, তো ওই ব্যাপারটা দেখে উনি সাথে সাথে দারোয়ানকে জানান
বাট দারোয়ানকে জানানোর পর দারোয়ান ব্যাপারটা খুব একটা কানে তুলেননি। তো উনি তখন রেগে যান যে এটা কি হচ্ছে, মানে আমি দেখতেছি, বাট দারোয়ানকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে আসেন, আপনিও আসেন আমার সাথে দেখেন। বাট দারোয়ান যখনই আসে তখন দেখি যে ওই জিনিসটা নাই ছাদে। তো পরবর্তীতে 2 থেকে 3 দিন পরে ওই নাইট গার্ড প্ল্যান করে আসেন যে মানে উনি যখন এই জিনিসটা দেখবেন সঙ্গে সঙ্গে আরো যত নাইট গার্ড আছে পুরো বনশ্রী মধ্যে সবাইকে একসাথে ডেকে নিয়ে আসবেন সামহাউ। তো উনি এই প্ল্যানটা করার জন্য তো উনি সাথে হয়তো কোনো ব্যবস্থা রেখেছিলেন মোবাইল টোবাইল। তো উনি এই জিনিসটা দেখেছিলেন রাত্রেবেলা 2টা পর আবার সে একই অবস্থায় দেখেছিলেন যে ওই মহিলাটা রাস্তা ছাদে দিয়ে হাঁটছে। তো উনি তখন সঙ্গে সঙ্গে সব নাইট গার্ডকে ডেকে নিয়ে আসেন এবং তারা সবাই লুকায় ছিল আর কি, মানে যাতে ওই জিনিসটা ওদের দেখতে না পারে। আচ্ছা, পরে আমাদের বাসার ঠিক পিছন দিয়ে ওনারা এসে দারোয়ানকে বিষয়টা জানান। পরে দারোয়ানও বাসার পিছনে দাঁড়িয়ে বিষয়টা দেখেন যে একটা মহিলা আসলেই হাঁটছে। আর মহিলাটার মানে ড্রেস আপটা একটু ডিফারেন্ট, মানে ওনার চুল ছিল খোলা, প্লাস উনি মানে একটু লম্বা টাইপের। তারপর ওনার শাড়িগুলো কেমন জানি মনে হচ্ছে যে একেবারে ছেড়ে ছেড়ে হাঁটছে, লাল শাড়ি পরা। তো মানে এক কথায় উইয়ার্ড, জিনিসটা দেখলে যে কেউ ভয় পাবে। তো সঙ্গে সঙ্গে করে কি ওনারা সবাই মিলে ছাদে চলে যায় জিনিসটা দেখতে, আসলে কি জিনিসটা কি। তো ছাদে গিয়ে মানে নর্মালি যা হয় সবাই এই জিনিসটা কিছু দেখতে পায়নি। তো এই বিষয়টা পরবর্তীতে আমাদের জানানো হয়, মানে পরের দিনে আর কি দারোয়ান আমাদের সব 4 তলায় যারা আমরা ছিলাম পুরা বাসায় সবাইকে জানায়। তো জানানোর পর সবাই ব্যাপারটা মানে খুব একটা কেউ সিরিয়াসলি নেয় না। তো আমাদের মধ্যে কয়েকজন আঙ্কেল ছিলেন, তো তারা বলেন যে আচ্ছা ঠিক আছে আমরা হুজুর নিয়ে আসবো, দেখি ব্যবস্থাটা কি করা যায়। তো এরপর একজন হুজুর নিয়ে আসা হয়। তো উনি এরকম পুরা বাসাটা চেক করেন, ছাদও গিয়ে দেখেন, দেখে টেকে চলে যান। মানে কোনো লাস্ট ফাইনালি উনি কোনো অ্যান্সার সলিউশন দিতে পারেন না। কোনো সলিউশন দেয়নি, চলে যান। পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করা হয় যে কি ব্যাপার, আপনি তো কিছুই বললেন না, আপনি বললেন যে পরবর্তীতে এসে জানিয়ে যাবো কি করছি আমি। তো উনি তখন বললেন যে আসলে আমি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। আচ্ছা আচ্ছা, তো মানে ওনার এই কথাটা শোনার পর আমাদের বাসার সবাই তখন একটু আতঙ্কিত হয়েছে যে আসলেই হয়তো ব্যাপারটা সামথিং আনইউজুয়াল। তো এই বিষয়টা হওয়ার পর মানে ছাদে এরপর আবার আরেকটু ভিন্ন টাইপের ঘটনা করতে থাকে। ছাদে 4 তলায় যারা কি ছিল, বিল্ডিংটা ছিল 4 তলা, আসলে 4 তলায় শব্দটা বেশি আসতো। ওরা এরকম শুনতে পায় যে ছাদে কেউ দৌড়াদৌড়ি করছে রাত্রেবেলা, এবং নাইট গার্ডরা ওই জিনিসগুলো প্রায় দেখতো। বাট ওইটা দারোয়ানদের জানানোর পরে দারোয়ান বলতে কি আপনাদের এটা বিষয় নিয়ে মাথা খাওয়ানোর দরকার, এটা আমাদের ব্যাপার। তো এরকম মানে ছাদে দৌড়ানো শব্দ আসতো, প্লাস হচ্ছে ছাদে আমাদের টিন ছিল, ওই টিনের উপর মানে লাফালাফি করলে যেরকম শব্দ হয় লাগানো সেরকম টাইপের শব্দ আসতো। এরপর পিলারের আমাদের ছাদে যে পিলারগুলো ছিল ওইটার উপর রড ছিল এক্সট্রা, ওই রডগুলো একসাথে যদি কেউ জোরে টেনে ছেড়ে দেয় যেরকম শব্দ হবে, অনেক জোরে শব্দ হবে। এই শব্দ নাকি অনেকেই পেয়েছে গাছতলায়, যদি আমরা পাইনি, আমরা ছিলাম দোতলায়। তো এই বিষয়টা নিয়ে তখন খুব বেশি হুলস্থুল লেগে যায়। 4 তলার যেসব আঙ্কেল আন্টিরা ছিলেন সবাই মিলে এই হচ্ছে এটা। হ্যাঁ সবাই মিলে একটা মিটিং ডাকলেন আমাদের বাসায় সবাই যারা ছিল। তো ওই মিটিংয়ে লাস্টলি ডিসিশন নেওয়া হয় যে আমরা ভালো একজন হুজুরকে আনবো, যেহেতু এটা মানে প্যারানর্মাল একটা ব্যাপার, কোনো সায়েন্টিস্ট এগুলো কোনো সলিউশন দিতে পারবে না। সো একজন ভালো হুজুরকে আনবো। তখন ভালো হুজুর খোঁজার জন্য একজন মানে বলেন যে ওকে ঠিক আছে আমি দেখতেছি। তো ঘটনা ঘটলো হচ্ছে আমাদের 4 তলায় এক ফ্যামিলি থাকতো। তো ওই ফ্যামিলিতে মেম্বার ছিল 2 জন ভাই ছিল আর কি, আমরা বড় ভাই করতাম। তো ছোট যে ভাইটা মানে 2 ভাই অ্যাকচুয়ালি এসব বিষয়ে খুব একটা পাত্তা দিত না, আমরা ইয়াং স্টুডেন্ট ছিলেন। তো ওনারা এই বিষয়টা শোনার পর বলেন যে মানে এরকম করেছিলেন যে না এটা আমরা বিশ্বাস করি না। তো এট লাস্ট হয় কি যে একদিন মানে ওনার রাত জেগেছিলেন আর কি, 2 ভাই এক রুমেই থাকতেন, রাত জেগেছিলেন। তো এরকম একটা মানে ওনার শব্দ পাচ্ছিলেন যে ছাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে। তো ছোট ভাইটা বললেন যে আমি শিওর এটা হয়তো আমাদের বাসার কোনো ছেলে বা পাশের বাসার হয়তো কোনো ছেলে এরকম ফাইজলামি করতেছে, বা আমাদের বাসার কেউ একজন হয়তো এরকম ফাইজলামি করতেছে, আজকে ওর খবর আছে, আমি কিছু একটা করে বসবই। তো এই জিনিসটা যখন আস্তে আস্তে প্রকট হতে থাকে, মানে আর কেউ শুনিনি ওদের বাসার, সবাই ঘুমিয়েছিলেন তখন, মানে শব্দটা যখন আরো জোরে আসতে থাকে তখন উনি মানে ওনার বড় ভাইয়ের কাছ থেকে পারমিশন না নিয়ে উনি একা একা চলে যান ছাদে। উনি কিছু একটা আজকে করবেনি, অ্যান্ড উনি শিওর যে এটা হয়তো কোনো মানুষই করছে।
আচ্ছা। তো ওনার বড় ভাই ওনাকে তখন খোঁজাখুঁজি শুরু করেন। ওনার বড় ভাই তখন ছিলেন না, মানে যখন উনি গেছেন সাথে তখন উনি দেখেন নাই আর কি উনি কই গেছেন, খোঁজাখুঁজি শুরু করেন উনি কই। পরে উনি চিন্তা করলেন যে যেহেতু আমাকে বলছে ছাদের এই ব্যাপারটা হয়তো ছাদে থাকতে পারে। পরে ছাদে গিয়ে দেখেন মানে খুবই উইয়ার্ড একটা ব্যাপার যে উনি মানে আমরা ছাদে ছিল রিং ছিল আর কি ঝোলার। তো আমরা এটা রিং করলে মানুষজন বলে যে লম্বা হয় ওই হ্যাঁ ওইটাই। তো আমরা এরকম ঝোলার জন্য রিং ছিল আর কি ছাদে। তো উনি দেখেন যে মানে ছাদের 2 রিং এর মধ্যে ওই লোকটা 2 পা ঢুকানো অবস্থায় উল্টা অবস্থায় পা 2টা দড়ি দিয়ে টাইট করে বাঁধা উল্টা অবস্থায় উনি অজ্ঞান হয়ে আছেন। উনি এটা দেখে রাত্রেবেলা চিৎকার দেন। অ্যান্ড ওনার চিৎকার শুনে ওনার বাসা থেকে সবাই চলে আসেন, ইভেন আমাদের ফ্যামিলি থেকেও মানে সবাই হুলস্থুল অবস্থা। পরে ওনাকে নিয়ে ছোট ভাইকে আর কি বাসায় নিয়ে আনা হয়। বাসায় আনার পর ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, বাট মানে দেখা যাচ্ছে যে মানে উনি পুরোপুরি অজ্ঞান, ওই দিন ওনার জ্ঞান ফিরেনি। পরের দিন ওনাকে কে জানি এসে আমার ঠিক মনে হয় ডক্টরই মেবি নিয়ে এসে আর কি মানে ট্রিটমেন্ট দিয়েছেন। অ্যাট লাস্ট উনি 2 থেকে 3 দিন পর যখন সুস্থ হয়েছেন তখন আমাদের বললেন যে মানে উনি যা দেখেছেন ছাদে যাওয়ার পর উনি দেখেন যে মানে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মানে ওই মহিলাটার মানে আমরা দারোয়ানে যেরকম বর্ণনা দিয়েছে সেই রকম টাইপের একজনের মতো। সেরকমই আছে তা, কিন্তু ওই মহিলাটা উল্টা দিকে দাঁড়িয়েছিলেন, দ্যাটস ওয়াই উনি ফার্স্টে ওনার চেহারাটা দেখতে পারেননি। তো উনি যখন হকি স্টিক ওনার হাতে ছিল, তো উনি রাগী মাথায় বলতেছেন যে আপনি এখানে কি করতেছেন, এখানে আপনার নাম কি, সেই হ্যান। তো মহিলা কোনো অ্যান্সার দিচ্ছিল না। পরে ওই মানে ছেলেটা মানে বললো যে আপনি যদি কথা না বলেন আমি কিন্তু এখন আপনার গায়ে হাত দিতে বাধ্য হব। তো ওই মহিলাটা তখন সঙ্গে সঙ্গে বললো নাকি যে তুই এখান থেকে যা। এই কথাটা উনি শোনার পর মানে ওনার ভয়েসটা আবার নাকি ছেলেদের মতো এরকম ছিল। তো উনি শোনার পর ভয় পেয়ে গেছেন। তখন মানে নরম কণ্ঠে বলেন যে আপনি কে? তো উনি বলেন তুই এখান থেকে যা, তোর ভালোর জন্য বলতেছি। তো উনি মানে বলতেছে আচ্ছা আমি চলে যাবো, বাট আপনি এরকম করতেছেন কেন, আপনি কে বা কোথার থেকে এসেছেন? তখন ওই মহিলা আর কি মানে ওনার দিকে মুখ ফেরায় উনি যেটা আমাদের বললেন, এই ছোট ভাই উনি বললেন যে ওই মহিলাটার চেহারা মানে কুষ্ঠরোগীর যেমন অবস্থা থাকে, অনেক গুটি গুটি অবস্থা থাকে মুখে, কাটা কাটা এরকম মানে ওরা সেরকম অবস্থায় চোখটা পুরোপুরি লাল এরকম উনি এই জিনিসটা দেখেছেন। অ্যান্ড ওইটা দেখার পর উনি এখানে পুরোপুরি অজ্ঞান। অ্যান্ড পরে আমি জানি না যে আপনি জানেন কিনা যে পজেস যারা হয় তাদেরও এরকম মানে চেহারাটা এরকম হয়ে যায়, মানে একটু সাদা টাইপের, একটু মানে জায়গায় জায়গায় এরকম আঁচড়ের দাগ, কাটা কাটা মানে এরকম ধরনের। আমি শিওর আমি জানতাম না। তো যাই হোক, তো উনি আমাদের এটা বলেন। এখন উনি ওটা দেখার পরই ওইখানে পুরোপুরি সেন্সলেস হয়ে যান। এরপর ওনার কি হয়েছে বা উনি কিভাবে এখানে ঝুলানো অবস্থায় ছিলেন ওটা উনি জানেন না। এই শুধুমাত্র তার এইটুকু মনে আছে যে শেষ মুহূর্তে মহিলার সাথে তাই এই কনভারসেশনটা হয়েছিল লাস্টে। ভেরি ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় যে অনেকের কাছেই এই ঘটনাটা বেশ উদ্ভট লাগবে। এবং সত্যি আপনারা যারা ছাদে দুপদাপ শব্দ পান তারা নিশ্চয়ই এতটা সাহস করবেন না, অন্তত আমি এই কাজটা করবো না। একটা কথা আমি অ্যাড করতে চাই, ওই ঘটনার পর থেকে আমাদের বাসায় ডিসিশন নেওয়া হয় যে কেউ সন্ধ্যার পর থেকে ফজরের কিছুক্ষণ পরে রাত পর্যন্ত তোমরা কেউ ছাদে যাবো না, দরকার নেই ছাদে যাওয়ার। মানে আপনারা এখনো সেই ভয়টা নিয়ে রেগুলার দিনগুলো হচ্ছেন যে অন্য বাসায় থাকি আমরা, কি অদ্ভুত না, মানে যেতে পারি না। সেটাই মানে মনে হয় না যে ওই বাড়িতে যারা আছেন তারা বুঝতে পারছেন যে ছাদে কেউ একজন হাঁটছেন এবং ছাদে যাওয়া আমাদের নিষেধ। মানে এটা আমার বাড়ি হলেও রাতের বেলায় ছাদে যেতে পারবো না, 11টার পর থেকে আমার ছাদে যাওয়া হারাম। সো আমি মনে হয় না যে আমি নিজেও এতটা সাহসী হতাম যে এরকম ছাদের উপরে এরকম কেউ একজন হাঁটছেন, হ্যাঁ, যে পজেসড একটা মহিলার মতো মুখ যার, এবং তিনি ছাদে আছেন জেনেও আমি এতখানি সাহসিকতা দেখাবো না যে আমি উঠে গিয়ে তার সঙ্গে দেখা করে বলবো যে হ্যালো ভালো আছে যে না। ভালো হুজুরের যে কথাটা বলা হয়েছিল মানে বড় একজন হুজুর আনা হবে, তো ওই লাস্টে ওই হুজুর আনা হয়েছিল। অ্যান্ড ওই হুজুর বলেছিল যে এই জিনিসটা মানে আপনাদের কোনো ক্ষতি করছে না, কিন্তু আপনারা যখন ওকে ডিস্টার্ব করছেন তখন আপনারা ক্ষতি করছে। এখন আপনারা যদি ওর বিরুদ্ধে কোনো অ্যাটেম্প নিতে চান, অ্যাট লাস্ট এমন হতে পারে যে ও হয়তো ওই বাসায় আসতে পারবে না, বাসা হয়তো বন্ধ যেটা বলে আর কি, মানে বন্ধ করে করে দেওয়া, বাঁধিয়ে এটা করা যেতে পারে। কিন্তু আপনাদের কারোর বিরুদ্ধে হয়তো কোনো প্রতিশোধ নিতে পারে, সেটা আপনারা যখন বাইরে থাকেন। সো আপনাদের এখন আসলে কি এটা করতে পারেন যে আপনারা বাসায় থাকেন আর রাত্রেবেলা সাজানোর দরকার নেই। আমার বিশ্বাস এই জিনিসটা আর মানে পরবর্তীতে আপনারা যদি ডিস্টার্ব না করেন আপনাদের এখানে আর থাকবে না।
অ্যান্ড এইটা এমনই হয়েছিল আরো 2 থেকে 3 মাস পরেও এরকম শব্দ শোনা গিয়েছিল, বাট 2 থেকে 3 মাস পর এই জিনিসটা আসলেই ছিল না। বাট তারপর আমরা ছাদে যাইনি ভয়ে। না, ছাদে যাওয়াটা আমি সাজেস্ট করবো না যে যান, কারণ ব্যাপারটা হচ্ছে কি যে আপনি এখনো ফেস করেননি, কিন্তু হুট করে যদি ফেস করে ফেলেন তাহলে সেই অভিজ্ঞতাটা খুব ভালো যাবে না। হ্যাঁ, অনেকেই বলছেন যে আসলে তারা ফেস করতে চান এরকম কিছু, কিন্তু সত্যিকার অর্থে যদি কোনোদিন ফেস করে ফেলেন তখন ব্যাপারটা ঠিক এত বেশি আনন্দের কিছু নাই এবং এত বেশি ভালো লাগার কিছু নাই। তখন আমাদের SMS করেছেন সাব্বির এবং তিনি লিখেছেন যে আমি আমাদের গ্রামে একটা একটা বিলের ভেতর মিড নাইটে আগুনের 2-3টা বলের মতো কুণ্ডলি তিনি দেখতে পেয়েছিলেন। আচ্ছা, এই ঘটনাটা আমরা এর আগেও শুনেছি, নাটোরের কোনো একটা জায়গার ঘটনা বা এরকম একটা ঘটনা, এবং আমি এটা আমাদের সাথে যিনি সাউন্ডে আছেন, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার মাসুম, সে নিজেও এরকম ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে যে আমি এটা বললাম যে আগুনের গোলার এই ব্যাপারটা, এবং আমি আমার এক সিনিয়র ভাইকে জানি তিনি নাকি এরকম দেখেছিলেন যে তিনি অদ্ভুত একটা ব্যাপার দেখেছিলেন যে রাতের বেলায় তিনি ঘর থেকে বেরিয়েছেন এবং বের হয়ে তিনি তার দাদার সঙ্গে দাঁড়িয়েছিলেন নাকি বারান্দায়, এবং তিনি আজকে নাই এখানে, এই জন্য আমি বলছি তার ঘটনাটা। এবং তিনি তার বাসা থেকে উঠোন থেকে দেখলেন যে জমির মধ্যে দিয়ে একটা লোক হুইল চেয়ারে বসে, তার বাড়ির সামনে জমিতে একটা লোক হুইল চেয়ারে বসে জমির মাঝখান দিয়ে যাচ্ছে, এবং হুইল চেয়ার এবং লোকটি দুটোই নাকি আগুনের ছিল। এরকম একটা ভয়াবহ দৃশ্য তিনি দেখেছিলেন। এবং আমরা এর মাঝখানে ছোট্ট করে একটা আমাদের কানাডা থেকে আরো একজন ইমেল পাঠিয়েছেন, তার সেই ঘটনাটা শুনে আসবো। স্টেট রেডিওতে কোথাও যাবে না। যারা SMS করতেছেন তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা ইমেল করতে চান bhootfm@radiofurti.fm এ ইমেল করুন, অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। শুনে আসবো কানাডা থেকে পাঠানো একটা অডিও ফাইল। চলুন শুনে আসি। আমি কানাডাতে ইউনিভার্সিটির ভিতরে থাকি। তো যখন আমাদের সেমিস্টারটা শেষ হলো তখন সবাই তো বাসার দিকে চলে গেছে, অ্যান্ড আমি আর আমার কয়েকজন ফ্রেন্ড আমরা রয়ে গেছিলাম ক্যাম্পাসের ভিতরে। তো ওই সময়টা বেসিক্যালি যেহেতু সবাই চলে যায় এই জন্য পুরো ক্যাম্পাস খালি হয়ে যায়। তখন যারা ছিল তাদের সাথে আমরা টাইম বেশি স্পেন্ড করতাম। তো যেটা হলো যে আমরা রাত্রেবেলা বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে, কারণ অনেক বোরিং লাগছিল, কিছু করার ছিল না। তো যখন বাইরে হলাম, আচ্ছা ভালো কথা, তো আমরা সবাই চাবি নিয়ে যাই, আমার জাস্ট একটা ফ্রেন্ডের কাছে চাবিটা রাখলাম, কাজ একবার যদি চাবি হারিয়ে যায় তাহলে $7 করে ওরা ফাইন করে। তো ওরা যেটা করলো যে আমরা হেঁটেছে যে আসলাম, আসার পর আমরা সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছি। তো আমাদের যে মেইন বিল্ডিং এর যে দরজাটা, ওই দরজাটা কার্ড ছাড়া কোনোভাবেই খোলে না, মানে কার্ডটা লাগাবা তারপরে দরজাটা খুলবে, আপনি কখনো এটাকে খোলা সম্ভব না। এবং এটা এত মজবুত, মানে ইটস লাইক দরজার সামনে একটা বড় করে গ্লাস দেওয়া অ্যান্ড সাইডে অনেক গ্লাস দেওয়া, কিন্তু মাঝখানে দরজাটা পুরাটুকি এত মজবুত, মানে এটাকে কোনোভাবেই নড়ানো সম্ভব না। মানে অনেক মজবুত গিয়ে দিয়ে বানানো হয়েছে যাতে কেউ ভেঙে না ঢুকতে পারে। ওই কার্ড সিস্টেমটা এই জন্যই রাখা হয়েছে যাতে কেউ লক দিয়ে যেন এমনি না খুলে ফেলতে পারে দরজাটা। জাস্ট যারা এখানে থাকে তারাই যেন শুধু এই দরজাটা খুলতে পারে। এটা হচ্ছে মেইন দরজা, এবং এমন আমাদের রুলও আছে যে এই দরজা দিয়ে মানে আমরা যদি কাউকে ঢুকাই এবং সে যদি ভিতরে যে কোনো নিউসেন্স করে তাহলে সেটার জন্য যে ঢুকাবে সে লায়াবল থাকবে। ওই দরজাটা সামনে আমরা দাঁড়িয়ে আছি, যে কার্ড ছাড়া তো খোলা যাবে না, তো কার্ডটা দিতে। তো আমার ফ্রেন্ডটা মানে যতক্ষণে কার্ড বাইর করলো, হঠাৎ করে দরজাটা আপনি খুলে গেল এবং খুলে যেয়ে ধাবাস করে লাগিয়ে গেল। আমরা খালি ওখানে তাকায় থাকলাম, and we were like, what the hell just happened? How did that happen? তো এটা কেন হলো এখনো পর্যন্ত আমি কোনো অ্যান্সার পাই নাই। and it's not like আমি একা দেখেছি, আমরা ওখানে 3-4 জন ফ্রেন্ড ছিলাম এবং আমরা 3-4 জনই দেখেছি। তো এরকম হওয়ার পর এটা ফার্স্ট দিন এরকম হলো। তারপরে যেটা হলো আমার একটা ফ্রেন্ডের সাথে, ও বেসিক্যালি ক্যাম্পাসে জব করে, আমাদের স্টুডেন্টরা ক্যাম্পাসে নর্মালি জব করে। সো ও ক্যাম্পাসে জব করে, তো ওরকম রাত্রেবেলা সারা রাত জব করছে, মানে ওয়ার্ক করার পর সকালবেলা ঘুমাইতে রুমে গেছে। তো রুমে যাওয়ার পর, এটা 5টার দিকের ঘটনা, তো রুমে যাওয়ার পর
শুয়ে আছে, হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখে একটা মাথা ঝুলে আছে। মানে মাথাও ঠিক মাথা না, ইটস লাইক স্মোকি এট দ্য হেড, মানে ধোয়ার মতন একটা মাথা, মানে পুরা যে নাক মুখ চোখ ফিগার আউট করা যায় তা না। সো ও মনে করতেছে যে ও তো অনেক টায়ার্ড, মনে হয় এই জন্য ও এইসব জিনিস ভিজুয়ালাইজ করতেছে। সো ও যেটা করলো, চোখ বন্ধ করে ঘুমায় গেল। তো ওর যে পাশের রুমমেটটা আছে, লাইক আমরা একটা অ্যাপার্টমেন্টে 3 জন মানুষ করে থাকি। সো ওর যে পাশের রুমমেট ছিল, ওরা কিন্তু আলাদা আলাদা রুমে থাকে। সো ওর যে পাশের রুমমেট ছিল, সেও এরকম ঘুমাইছিল। তারপরে সেও এরকম একটা মাথা দেখলো। সে দেখেছে 5:30টার দিকে। দেখার পর ও দৌড়ায় ওর আরেকটা রুমমেট, লাইক 3 জন তো আরেকজনের কাছে গেল, যে বলল যে আমি এরকম একটা স্মোকি হেড দেখলাম। তখন ওর পরের রুমমেটে শুনলো বললো, আচ্ছা হয়তো বা তুমি ভিজুয়ালাইজ করছো। তারপরে যখন আমার ওই যে ফ্রেন্ডটা যেটা ফার্স্টে দেখলো, সে ঘুম থেকে উঠার পর সে বলতেছে যে আমার ওই আরেকটা ফ্রেন্ডের কাছে এসে যে আমি তো এটা দেখছি। ওনারা 3 জনে অবাক হয়ে গেল যে 5টা থেকে 5:30টার মধ্যে 2 জনই একই জিনিস দেখছে। সো এটা তো কোইন্সিডেন্স হইতে পারে না, বা এটা তো লাইক আমাদের মানে মেন্টালি বানানো একটা জিনিস হতে পারে না। দ্যাটস রাইট, সবকিছু হয়তো কোইন্সিডেন্স নয়। সেটা সূত্র হচ্ছে একটা SMS। আমাদের মিরপুর থেকে একজন SMS পাঠিয়েছিলেন, এবং সেই SMSটি পাঠিয়েছিলেন এরকম ধরনের যে লাশ খাওয়ার যে ঘটনা, এরকম একটা ঘটনা আপনারও জানা আছে। কি সেটি? আমি ঘটনাটা শেয়ার করার আগে আরেকটা জিনিস শেয়ার করতে যাচ্ছি ছোট করে। এটার আমরা একটা মেল দেখলাম, মানে পড়লাম, যেটার মধ্যে ছিল যে অনেকে আগুনের গোলা দেখছে। তো আগুনের গোলাটা জিনিসটা, হ্যাঁ জিনিসটা অবশ্যই অবাস্তব, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, যেটা যে আগুনের গোলা, এটা হলো মিথেন গ্যাস অনেক সময় দেখা যায়। যে আগুনের গোলাটা নড়াচড়া করে না, ওটা যদি কেউ একটু সাহস করে সামনে থেকে দেখতে যায়, তাহলে দেখবে ওটা মিথেন গ্যাসের আলো। যেটা নড়াচড়া করতেছে, ওটা অবশ্যই অবাস্তব একটা কিছু। ওকে, যেটা সরে যায় বা সরে যাচ্ছে, নড়তেছে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে। যেমন আমি একটু আগে যেটা বলছিলাম যে হুইল চেয়ারের যে ঘটনাটা, এটা আমার কাছে খুবই উইয়ার্ড লেগেছে। যেটা কেমন ভাবে হতে পারে একটা আগুনের তৈরি চেয়ার, একটা আগুনের মানুষ, সেটা কিভাবে যাবে? তো আমি যতটুকু শুনছি যে এই জিনিসটা হয় আসলে মানে জিন বলতে একটা কিছু আছে। যদি মুসলমান যারা শুনতেছে, মুসলমান তারা অবশ্যই বিশ্বাস করে জিনে। হ্যাঁ, মুসলমানরা নিশ্চয়ই অবশ্যই বিশ্বাস করতে হবে যদি সে মুসলমান হয়ে থাকে। জিন বলতে যে জাতিটা আছে, এরা নাকি আগুনের তৈরি, এবং এদের নাকি মাঝে মাঝে দেখা যায়। যখন তাদের দেখা যায়, তাদের আকৃতিতে হয়তোবা মানুষের মতো দেখা যায়, অথবা এই আগুনের আকৃতিতে তাদের দেখা যায়। ওকে, তো যাই হোক, আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছিলাম সেটা শেয়ার করতেছি। এই ঘটনাটা মানে আমার শোনা ঘটনা, আমার এক বড় ভাই আনিস দা, তার কাছ থেকে। তো তার সাথে আমাদের প্রত্যেকদিন সন্ধ্যায় আড্ডা দেওয়া হয়। আচ্ছা, আমরা কয়েকজন মিলে একসাথে আড্ডা দিই। তো আনিস দা একদিন বলতে বলতে হঠাৎ করে একটা ঘটনা বললো। ঘটনাটা ঘটছিল হলো জামালপুরে। আচ্ছা। তো জামালপুরে একজন রিক্সা পোলার ছিল, মানে রিক্সা চালক ছিল। সে তার অতিরিক্ত ইনকামের জন্য দেখা যেত যে রাত্রেবেলা রিক্সা চালাইতো বেশিরভাগ সময়, কারণ রাত্রেবেলা ভাড়াটা বেশি পাওয়া যায় বা দূরের যাত্রী পাওয়া যায়, কারণ যেহেতু এখানে রেল স্টেশন আছে। তো একদিন সে রেল স্টেশনে দাঁড়ায় আছে, আর কোনো রিক্সাওয়ালা তেমন একটা নাই, অনেক রাত। একটা লাস্ট ট্রেন যেটা আসবে ওটা 2 ঘন্টার মতো লেট করে ফেলছে। তো হঠাৎ করে গাড়িটা আসলো। গাড়িটা আসার পরে গাড়ি থেকে একজন মাত্র প্যাসেঞ্জার নামলো। সে খুবই ভদ্র বেশি মানুষ। আমরা সাধারণত ভূত দেখি যারা দেখছি বা শুনি যে একজন নামলো, সাদা কাপড় পরা অথবা সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি। কিন্তু লোকটার বর্ণনা যেটা আসছিল যে লোকটার গায়ে লোকটা নাকি সুটেড বুটেড ছিল একদম। আচ্ছা, একটা ব্রিফ কেস ছিল। ওকে, ইংলিশ হ্যাঁ তা জানি না, তবে তার বর্ণনা মতে। আচ্ছা, ওকে। তো যাই হোক, লোকটা এসে ওই রিক্সাওয়ালাকে বললো যে তুমি যাবা? বললো হ্যাঁ যাবো। তো কোথায়? তো বলতেছে আমি যেদিকে ডিরেকশন দিব ওদিকে চলো। আচ্ছা। তো রিক্সাওয়ালা চালাতে জামালপুরে সবচেয়ে বড় যে কবরস্থানটা সেখানে এসে গেল। সাধারণত কবরস্থানের গেট বিকাল 5টার সময় বন্ধ হয়ে যায়। তো গেটে এখনো হয়তোবা যারা জামালপুরে আছে তারা যদিও শুনে, তারা হয়তোবা জানে যে জামালপুরে কবরস্থানে গেটে বিশাল বড় একটা তালা থাকে।
আচ্ছা মানে তালাটা খুব লক্ষণীয়। ওকে তো যাই হোক, সে যখন গেটের সামনে যা দাঁড়ালো নাকি তালাটা অটোমেটিক খুলে গেল। রিক্সাওয়ালা তখন দেখতেছে, রিক্সাওয়ালা দেখতেছে, তো খুলে গেল, লোকটা মানে ভিতরে চলে গেল। ভিতরে চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে সে হাতে করে একটা কিছু নিয়ে আসতেছে, কাপড়ে ঢাকা, মানে একটা ছোটখাটো লাশ এই টাইপের একটা কিছু নিয়ে আসতেছে। তো সে রিক্সায় বসলো এবং রিক্সাওয়ালাকে বললো, আমাকে যেখান থেকে নিয়ে আসছো আবার ওইখানে চলো। আচ্ছা তো রিক্সাওয়ালা তাকে নিয়ে রিক্সা মানে প্যাডেল করতেছে খুব ভয় ভয়, এবং পিছনে সে শব্দ শুনতেছে যে হাড় চাবায় খাইলে যে এরকম শব্দটা হয়, এরকম একটা কিছু শব্দ শুনতেছে, এবং কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে এরকম শব্দ শুনতেছে। তো সে খুব ভয় পেয়ে গেল, যেহেতু রাত্রে রিক্সা চালায় তার মনের মধ্যে একটু সাহস আছে। তো সে মানে ভয়ে হোক বা যেভাবে হোক সে আবার স্টেশনে পৌঁছাইতে পারছিল। তো পৌঁছানোর পরে লোকে বললো যে এতক্ষণ যা দেখলা বা যা শুনলা এটা কাউকে কখনো বলবা না। আচ্ছা আর তোমাকে কত ভাড়া দিব? তো বলতেছে সে কিছু বলেনি। তো তার হাতে একটা তামার পয়সা দেওয়া হয় নাকি। তো দেওয়ার পরে ওই ট্রেনটা তখন ওইখানে স্টিল না দাঁড়ানো ট্রেন, আশেপাশে মানে এমনকি যে স্টেশন মাস্টার সেও ওইখানে নাই, সবে চলে গেছে এক কথায়। তো পরে জানা গেছে যে আসলে নাকি সেদিন ট্রেন বন্ধ ছিল, ট্রেন ধর্মঘট ছিল। তার মানে ওই লোকটার ওইভাবে আসার কোনো কারণই নেই। ট্রেনই আসার কোনো কারণ নেই, সুতরাং সে কোত্থেকে আসলো। তো পরে জানা যায় যে রিক্সাওয়ালা তা সকাল মানে সেখানে মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালবেলা তার যে আশেপাশে যে রিক্সাওয়ালাগুলো ছিল আসা তার দেখে যে সেভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে, সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভেজা। তো ওরে বাড়িতে পাঠিয়ে দিছে তারা, গায়ে জ্বর আছে হালকা। তো সে গোসল টোসল খাওয়া দাওয়া করে তার ওয়াইফের সাথে ঘটনাটা শেয়ার করে। আচ্ছা শেয়ার করার পরে তো আশেপাশে মানে যারা গরিব মানুষ তাদের বাড়িগুলো হয় খুব ঘিঞ্জি একদম কাছাকাছি। তো আশেপাশে আরো মানুষ ছিল, তারাও শুনছে কথাগুলো, তার কথাগুলো শুনে আগ্রহ হয়ে সামনে আগে গেছে। তো কথাটা যখন সে শেষ করছে, পয়সাটা দেখাইছে, তখন নাকি সে হঠাৎ করে মানে অ্যাবনর্মাল মতো হয়ে গেল এবং তার নাকে মুখে নাকি রক্ত উঠে সে মারা গেছিল সাথে সাথে ওই জায়গায়। এবং এটা সমস্ত গ্রামবাসী বা সমস্ত গ্রামবাসী না, মানে ওই অ্যারোয়া মানে ওই পাড়ার যা দেখছিল আর। এখন এখানে আশ্চর্য কথা হলো যে ওই রাতের বেলা যেদিন ট্রেন ধর্মঘট ছিল সেখানে ট্রেন গেল কিভাবে, এবং একটা লোক ওইখান থেকে কবরের থেকে লাশ নিয়ে এসে, মানে এটা একটা হ্যাঁ উইয়ার্ড। এবং আমি একটা জিনিস জানি এরকম যে একটা নতুন মুভি আমি দেখেছি এই কিছুদিন আগে, সেটার নাম ছিল হচ্ছে ড্র্যাগ মি টু হেল। এই মুভিটার মধ্যেও এরকম কিছু ঘটনা আছে যে মুভিতে একটা বোতাম দিয়ে দেয় আর কি, জাস্ট একটা বাটন, নামটা ছেড়ে। আমি যেটা শুনছি ওটা ছিল নাকি একটা তামার পুরনো পয়সা। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে সেরকম একটা জিনিস দেওয়ার পর থেকে সমস্যাটা সৃষ্টি হয়, এবং সমস্যাটা এরকম জায়গায় হয় যে ওটা পরে একটা সলিউশন পাওয়া যায় যদি কাউকে ওই বোতামটা আবার ঠিক ওইভাবে দিয়ে দেওয়া যায় বা গিফট করে দেওয়া যায়, তাহলে সে সেখান থেকে পরিত্রাণ পাবে। কিন্তু সেইটা আর হয়ে ওঠে নাই। সিনেমাটা দেখলে অনেকে বুঝতে পারবেন। এনিওয়েজ, আমরা আপনাদের কাছ থেকে SMS পাচ্ছি এখনো স্টিল, আর আমাদের তো এখনো এক্সপিরিয়েন্স ফুরিয়ে যায় নাই। সেই এক্সপিরিয়েন্সগুলো আমরা একে একে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের SMS করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি রানা SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন নিঝুম, SMS করেছেন নির্জন, ফিদা SMS করেছেন লাহিন, তারপরে SMS করেছেন আমাদেরকে নীলকণ্ঠী, ওকে, SMS করেছেন শাকিলা, আলভি, নিশি, SMS করেছেন রাহুল, এছাড়াও ফরহাদ, তামান্না, ডেভিড, টাইগার, নিরুপম সহ আরো অনেকে। সো স্টে টিউনড টু রেডি ফুড দিয়ে। আর এর মাঝখানে আমরা আরো একটা ঘটনা শুনে আসবো। হ্যাঁ, আপনার কাছ থেকে শুনি, আপনার নামটা বলেন এবং নামটা বলে ঘটনা শুরু করেন। আমার নাম প্রীতম, আমি রামপুরে বংশী থাকি। তো আমার মেনলি যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো, এটা ঘটে প্রায় 2 বছর আগে। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম, খুব বর্ডারের কাছে, তো মানে একটু অজরপাড়ার দিকে। তো আমি SSC এক্সামের পরে আমি গ্রামের বাড়িতে যাই। তো যাওয়ার পরে আমার হঠাৎ একদিন আমার কাজিন ব্রাদার আমাকে বলতেছে যে পাশের গ্রামে মেলা হইতেছে, মেলাতে যাওয়ার জন্য বলতেছে। ওকে যাওয়া যায়, সেট করে আমরা যাবো। আর মেলা স্টার্ট হয় মেনলি বিকালের দিকে আর শেষ হয়ে যায় 8টার দিকে, মানে এশার নামাজের পরপরই। তো আমরা মেলাতে যাই, মেলাতে যাওয়ার পর ঘোরাঘুরি করি, এনজয় করি। তারপর যখন মেলা 8টার দিকে শেষ হওয়ার পরে মানে সবাই যার যার বাড়ির দিকে চলে যাবে, আমরা যাবো। এই টাইমে আমার কাজিন ব্রাদার বলতেছে যে মেলার পাশে আমাদের এক রিলেটিভের বাসা আছে, তো বলতেছে ওখানে যাওয়ার জন্য। আমি বলছি ঠিক আছে, আসলাম যখন দেখা করে যাই। ওখানে যাই, খাওয়া দাওয়া করি, কথা বলতে বলতে রাত 9:30 মতো বেজে যায়। তো ওখান থেকে আমরা যখন ব্যাক করি তখন আমরা শর্টকাটে আসার জন্য চেষ্টা করি, অনেক রাত হয়ে যায় 9:30। স্বাভাবিক। তখন আমরা যে শর্টকাট যে রাস্তাটা, ওটা হচ্ছে আপনার একটা খাল পার হতে হয়, নৌকা দিয়ে পার হতে হয়। তো খালের ওখানে আসি আমরা, তো রাত 9:30 বাজে। আমার কাজিন ব্রাদারের কাছে শুধু একটা টর্চ ছিল আর সিগারেট ছিল। তো টর্চটা জেলে আমরা আসি। খালের ওখানে আসার পর আমরা মানে কোন নৌকা দেখতে পাই না।
ও না নৌকায় অনেক গভীর রাত, মোটামুটি 9:30 অজপাড়া গ্রামের জন্য গভীর রাত। অনেক রাত, 7টার পরে যেখানে রাত নেমে যায়। তো কোন নৌকা নেই, একটা নৌকা দেখি, তো নৌকার মধ্যে আপনার একটা লাশের মতো কিছু একটা দেখা যায়, মানে সাদা কাপড় জড়ানো। আচ্ছা, বুঝি না ফার্স্টে, তো টর্চ দিয়ে দেখছি তাও বোঝা যায় না। তো হঠাৎ করে এর মধ্যে মানে কিছু ওয়েট করার পর হঠাৎ করে এর মধ্যে মাঝি আমাদের পাশে এসে দাঁড়ায়, তারা বলতেছে আপনি কি ও পারে যাবেন? তো সবসাথে অবাক বিষয় যেটা, যে আশেপাশে কোনো গাছপালা বা এমন কোনো কিছু নাই যে যেখানে সে লুকিয়ে ছিল, এরকম কিছু ছিল না। সে কোত্থেকে আসলো হঠাৎ করে? তো আমরা বলি যে ওকে যাবো, বাট ওই জিনিসটা কি আপনার নৌকাতে? বলে ওটা কিছু না, আপনি উঠেন, নৌকাতে উঠেন। আমি বলি না, তবু জিনিসটা কি জানতে হবে। বলে আপনারা ভয় পান না, ওই জিনিসটা একটা লাশ। আচ্ছা, আমরা বলি না তো কোনো কারণ নাই। সেটাই, আমরা বলি যে লাশ, তো আমরা লাশের সাথে কিভাবে যাবো, এটা কিভাবে সম্ভব? পরে আপনারা ওঠেন, কোনো সমস্যা নেই। আমরা বলি না, আমরা আপনার নৌকে যাবো না, আমরা ওয়েট করবো। বলে ঠিক আছে, আপনি ওয়েট করেন। তো মাঝি আমাদের সাথে দাঁড়া থাকে, তো নড়ে না। আমরা প্রায় 20 মিনিট ওখানে ওয়েট করি, কিন্তু অন্য কোনো নৌকা পাই না। 20 মিনিট পরে মাঝি বলতেছে যে কোনো নৌকা পাবেন না এই টাইমে, যদি যান চলেন। বলে সে হাঁটা শুরু করছে, মানে নৌকার দিকে যাচ্ছে। তো আমার ব্রাদার বলতেছে যে সম্ভব না, এখানে মানে রাত তো পার করা সম্ভব না, নৌকা বাজাবে না। সে কথা চিৎকার করলো, মানে একজন পরিচিত মাঝি আছে, তার নাম নিয়ে চিৎকার করলো ওই পার থেকে, মানে আওয়াজ শোনা যায় কিনা, কিন্তু কোনো আওয়াজ শোনা গেল না। আমরা ডিসাইড করলাম যে ওকে আমরা নৌকায় যাবো, আমরা নৌকায় যাবো। পরে আমি ফার্স্টে বলি যে আপনি নৌকা মানে লাস্টটা উপায় রেখে আসেন, মাঝিকে বলি লাস্টটা রেখে আসেন, দরকার বলে আমরা 2 গুণ বা 3 গুণ ভাড়া দিব, তবু রেখে আসেন। বলে না, আমি এটাই আমার লাস্ট খ্যাপ, বলতেছে যে আমি গেলে আর আসবো না। ঠিক আছে, কিছু করার নেই। পরে আমরা নৌকায় উঠি, তো লাস্টটা থেকে মোটামুটি অনেক দূরত্ব বজায় রেখে আমরা বসি। তো মাঝি যেটা করে, লাস্টটা ডিঙিয়ে যায়, লাস্টটা ডিঙিয়ে তার জায়গায় বসে বসে নৌকা চালু করে। তো খালটা পার হওয়ার পরে আমরা ভাড়া দিয়ে আমরা যখন হাঁটা শুরু করি, এটা আমরা নিশ্চিত যে মানে এখন আর কোনো ভয় নেই, সব সমস্যা শেষ। বাট একটু পরে মেন কাহিনীটা শুরু, মানে কালো বিড়াল দেখি ফার্স্টে আমরা। আর বিড়াল আপনার মানে অন্যরকম ভাবে ডাকতেছে আর ঘোরাঘুরি করতেছে মানে চারপাশে। কিছুক্ষণ কালো বিড়াল, পরে কিছুক্ষণ পরে আসছে আপনার একটা কালো কুকুর। সে মানে কালো কুকুরকে মারলে যেরকম মানে জোরে যেভাবে কাঁদে, মানে অন্যরকম ভাবে কাঁদে, সেভাবে কাঁদতেছে, এরকম সাউন্ড করতেছে। তো তখন আমার ব্রাদার বলতেছে যে জায়গাটা বিষয়টা ভালো না, তুমি পেছন দিকে তাকাও না আর দৌড় দিবা না, যতই সাউন্ড হোক, যেই ডাক না কেন, পেছন দিকে তাকাও না আর দৌড় দিবা না। ঠিক আছে। তো আমার ব্রাদার সিগারেটটা ধরে আর গান গাইতে শুরু করে, আমার হাতটা জোরে চাপ দিয়ে ধরে রাখে। না ভাই, অনেক কিছু করে সেটাই। তারপরে আমি হাঁটতে থাকি, মানে মোটামুটি অনেক জোরে হাঁটার চেষ্টা করি, যত তাড়াতাড়ি বাসায় পৌঁছানো সম্ভব। তো এর মধ্যে পেছন দিকে অনেক ধরনের সাউন্ড আসে, অনেক ডাক আসে, বাট আমি পেছনে তাকাই না ভয়। যখন মোটামুটি বাড়ির সামনে পৌঁছাই, মানে বাড়ির সামনে আমাদের একটা কবরস্থান আছে, তো কবরস্থানে ওখানে যাওয়ার পর মানে কবরস্থানে এখানে দাঁড়াই, কবরস্থানের ওয়ালে ধরে দাঁড়াই। ওয়াল বলতে কি মানে বেড়া দিয়ে দেওয়া, তো বেড়া ধরে আমরা দাঁড়াই কবরস্থানে। দাঁড়ানোর পর তখন আমরা যখন পেছন দিকে তাকাই দেখার জন্য জিনিসটা কি আসলে, তখন দেখি যে মানে প্রায় বলতে গেলে বেশ কিছু দূরে জিনিসটা দাঁড়াচ্ছে। তো নিচের অংশটা প্রায় আপনার ঘোড়ার পা যেরকম, ঘোড়া বা গরুর পা যেরকম ওইরকম, আর উপর দিকটা মাথাটা শুকরের মতো কিছুটা। এরকম জিনিস আপনাদের দুজন একই জিনিস একসঙ্গে দেখি। ওকে, তারপরে ওখান থেকে আমরা যে নড়বো, আমরা বাসায় ঢুকবো, সেই শক্তিটুকু ছিল না। তো আমার কাছে সেলফোন ছিল, আমি কল করি আমার চাচার কাছে বাসে, এবং তারপর থেকে তিনি এসে আপনাদের করে নিয়ে যায়। পরে জানতে পারি যে এই জিনিসটা নাকি আরো অনেকে দেখছে ওই এলাকা, ওই জায়গাটাতে পার হওয়ার পর থেকে। আচ্ছা, আর বলছি খালে যে নৌকা বা লাশ, এই জিনিসগুলো কি অনেকে দেখেছেন? না, ওই জিনিসটা কেউ দেখেনি, বাট ওইটা কি রিয়েল ছিল বলে আপনার মনে হয়? আসলে আমি যদি একা দেখতাম তাহলে বলবো যে হ্যালোসিনেশন হতে পারে, বাট আমার চাচাতো ভাই দেখছে, তো সেই ক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে কি হতে পারে, কোশ্চেনটা আমি আসলে যারা শুনছেন তাদের কাছে করতে চাই, আমি উত্তর দিতে চাই না। আর যারা এখনো এক্সপিরিয়েন্স শেয়ার করছে তাদেরকে বলবো যে শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে, আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি ভালো আছেন, তারপর আপনাকে জিজ্ঞাসা করা। আমি অনেকদিন থেকে ভাবতেছি আপনাকে একটি গল্প পাঠাবো, কিন্তু দুঃখজনকভাবে আসলে পাঠাতে পারি নাই। তো আজকে আমি বসে পড়লাম আপনাকে একটি গল্প পাঠানোর জন্য। গল্পটি অনেক পুরনো এবং মোটামুটি একটু লম্বা হবে, তো আমি শুরু করতেছি।
গল্পটি আমি শুনেছি আমার আম্মুর কাছ থেকে, আমার আম্মু আবার শুনেছে তার হলো বাবার কাছ থেকে, আর গল্পটি আমার নানুর দাদার। ঠিক আছে, তো এখানে বেশি চরিত্র নেই, কিন্তু এই জন্য আমি নামগুলো বলবো না। তো আমি শুরু করতেছি। সময়টা ছিল 1971-এর আগে, যে সময় বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল সে সময়কার। তো এক লোক যিনি হচ্ছে আমার নানুর বাবা, তো আমি তার একটা নাম দিই তাহলে সহজ হবে, মনে করি তার নাম হচ্ছে মকবুল। তো তার পরিবারে কিছু ছেলে মেয়ে উভয় আছে, তো তাদেরকে উনি হলো এক ছেলে এবং এক মেয়েকে বিয়ে দিয়েছেন। তো তার একটা হ্যাপি সংসার। তা উনি মোটামুটি স্বাবলম্বী, তিনি এলাকায় যথেষ্ট সম্মানিত ছিলেন। তো তিনি হলো সেই সময় তিনি চাষাবাদ করতেন, তিনি শিক্ষিত অতটা ছিলেন না। তো তিনি হলো তার জমি জমা বাবার জমি জমাগুলো চাষাবাদ করতেন এবং সেভাবে তিনি চলতেন। তার নিজস্ব গরুর হাল ছিল, তো নিজের গরুর হাল দিয়ে তিনি হলো চাষাবাদ করতেন তার জমিতে। তো তার বাড়ি থেকে তার জমিগুলো একটু দূরত্ব ছিল, মোটামুটি 1 কিলোমিটার হবে। এবং তিনি প্রতিনিয়ত রেগুলার কাজ, প্রতিনিয়ত মানে গরু নিয়ে সেই জমিগুলোকে চাষ করেন, আবার বাসায় ফিরেন। আসলে এখন যেরকম আমরা পাওয়ার টিলার দিয়ে খুব সহজে চাষ করতে পারি, সেই সময় এরকম সুযোগ ছিল না। দেখা যায় যে তার অনেকগুলো জমি থাকার কারণে প্রতিদিন গরু নিয়ে যে হাল চাষ করতে হইতো। যেহেতু তিনি একটু বড় টাইপের ছিলেন, সো তার নিজস্ব গরু ছিল, যার কারণে তিনি সবগুলো বা খুব প্রেশার নিয়ে সব জমি একদিনে চাষ করতেন না, বা এক সপ্তাহে চাষ করতেন না, সময় নিয়ে নিয়ে করতেন আর টান লাগাইতেন। যাই হোক, তো তিনি একদিন লক্ষ্য করেন, তিনি প্রতিনিয়ত ওই আপনার বলি আমি রাস্তাটার কথা বলি, উনি হলো আমার বাসা থেকে যে রাস্তাটা যাইতেন সেই সময়কার, এখন পর্যন্ত তো পাকা রাস্তা না, সেই সময় কাঁচা রাস্তা ছিল। আর কাঁচা রাস্তাগুলো দেখতে মোটামুটি ভয়ঙ্কর বা সুন্দরই হয়, যেটা আমরা সবাই জানি। তো তার জমিগুলোর পাশাপাশি একটা জায়গায় একটা মন্দির ছিল, এবং মন্দিরটা পার হয়ে সেখানে হলো আপনার একটা বড় বিশাল বড় ওই মানে এলাকায় একটা বিশাল বট গাছ ছিল। যে বট গাছটা অনেক মানুষের জমিদের পাশে এক সাইডে, মানে মানুষেরা ওই বট গাছের নিচে যে রেস্ট করে বা খাবার খায়, ঠিক আছে, বা মানে ক্লান্তি দূর করে আবার এসে কাজ করে, এরকম একটা জায়গা তৈরি হয়, কারণ বট গাছটা বিশাল ছিল তো এই জন্য। তো উনি হলো ওই মন্দির পার হয়ে ওই বট গাছের নিচ দিয়ে তার জমিতে যাওয়া লাগে প্রতিদিন গরুগুলো নিয়ে। তো তিনি হলো একদিন দেখেন যে তার জমি থেকে প্রায় ওই বট গাছের দূরত্ব কত হবে, দেখা যায় যে 100 বা 200 মিটার 200 ফিট, সরি মিটার বললে ছোট হয়ে যায়, 200 ফিট দূরে বটগাছটা। তো বটগাছে যদি কেউ থাকে, তো জমি থেকে তাদের চিনতে না বললেও বোঝা যায় যে আসলে এটা মানুষ, মহিলা না পুরুষে, এই ধরনের বিষয়গুলো বোঝা যায়। তো তিনি হঠাৎ কেন জানি হলো তার জমিতে চাষ করা অবস্থায় তিনি বটগাছের দিকে তাকান এবং লক্ষ্য করেন যে বটগাছে কেউ একজন শুয়ে আছে, মানে একটা হলো সলিড ডালের মধ্যে কেউ একজন শুয়ে আছে, এবং তার চুলগুলো নিচ পর্যন্ত, মাটির নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। এবং তিনি লক্ষ্য করেন যে ব্যক্তি শুয়ে আছে এটা মহিলা না পুরুষ বোঝা যাচ্ছে না আপাতত, কিন্তু তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি আমলে নেন না, সাহসী ছিলেন। তিনি চিন্তা করলেন যে এটা ভূত হোক আর যাই হোক, আপনি ভয় পান না, মানে ভয় পান না এক কথা। তো তিনি সে সময়কার, বিশেষ করে 1971-এর আগে যে সময়গুলোতে, সেই সময়ে কিন্তু মানুষেরা এই ভূতের গল্পগুলো প্রচুর বিশ্বাস করতো, এবং অনেক মানুষদের সাথে এগুলো প্রচুর ঘটনা ঘটতো। তো নর্মালি তার সাথে এই ধরনের ঘটনা ঘটতেই পারে, স্বাভাবিক, এই জন্য তিনি অতটা উদ্বিগ্ন হন নাই, ভয় পান নাই। তো তিনি হলো বড় পাত্তা না দিয়ে সারাদিন কাজ করেন, তার জমিগুলো চাষ করেন গরু দিয়ে। তো চাষ করার শেষে তিনি তার গরু নিয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দেন সন্ধ্যার দিকে।
তো তিনি হলো দূর থেকে লক্ষ্য করেন যে হ্যাঁ এখনো সন্ধ্যা পর্যন্ত সেই গাছের মধ্যে সেই অবয়বটি ওইভাবেই রয়েছে, ভয়ঙ্করভাবে তার দিকে তাকায় আছে। তিনি কাছাকাছি আসতে দেখেন যে জিনিসটা আসলে উধাও, মানে নেই। তো তিনি আরো একটু সাহসী হয়ে যান যে এটা মনে ভুল বা হতেও পারে, কোনো প্রেতাত্মা বা ভূত টুত দেখা দিয়েছে বা জিন, খারাপ জিন দেখা দিয়েছে। আসলে ভূত বলতে তো কিছু নেই, আমি বিশেষ করি, কিন্তু জিন বা খারাপ জিন তো আছে, তাই না? তো তিনি ওটা ভেবে চলে যান। এগুলো বাসায় শেয়ার করেন না, এটা তেমন কোনো বিষয় না শেয়ার করার মতো। তারপরের দিন তিনি পুনরায় তার মাঠে আসে লাঙল চাষ করেন এবং সেদিনের মতো তিনি কৌতূহলবশত তিনি চিন্তা করেন যে দেখি, মানে বারবার ওই বট গাছের দিকে তাকাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে আজকে দেখা যাচ্ছে না, সেই অবয়বটিকে দেখা যাচ্ছে না। কিন্তু বিশেষ করে বিকেলের পর 5টার পরে তিনি যখন লক্ষ্য করেন, দেখতে পান যে সেই গতকালের মতো অবয়ব দেখা যাচ্ছে, কিন্তু যখন তিনি আবার কাছে যান সেটা আবার ভ্যানিশ হয়ে যায়। এরকম করে লাগাতার 3 দিন এরকম তার সাথে ঘটে, মানে লুকোচুরি করে অবয়বটি। 4র্থ দিনে তিনি দেখতে পান, মানে এটা তো এক ধরনের এমন একটা কৌতূহল তার মধ্যে তৈরি হয়েছে যে কিছুক্ষণ কাজ করার পর তিনি ওই বটগাছেতে অটোমেটিক তাকাচ্ছেন, ঠিক আছে? তো দেখতে পান যে 4র্থ দিনে দেখতে পান কাছাকাছি যে মানে অবয়বটিকে স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি তো আরও এটা নিয়ে কৌতূহল হন যে কী ব্যাপার, এখন তো ভ্যানিশ হচ্ছে না। এখন কাছাকাছি যে বিশেষ করে আমি বলছিলাম প্রথমে 200 ফিট, তিনি 100 ফিটের ভিতরে একটু যেয়ে দেখার চেষ্টা করেন এবং দেখতে পান এটা একটা নারী অবয়ব এবং তার চুল সেই গাছ থেকে মাটির ঠিক 1 ফিট উপর পর্যন্ত চুলগুলো হালকা বাতাসে দোল খাচ্ছে এবং ওই সুন্দরভাবে শুয়ে ওদিকে তাকায় আছে। ওই আপনার সেই মকবুল সাহেব দূর থেকে বুঝতে পারতেছেন যে মেয়েটা কিছুটা সুন্দর আছে। তো তিনি হলো যেহেতু কাজ করতেছিলেন, তো তিনি আর একটু মানে দেখার উদ্বিগ্নে আর একটু সামনে যান। যখনই সামনে যান এটা আস্তে 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 ভ্যানিশ হয়ে যাচ্ছে। মানে যখন আপনি মকবুল সাহেব পিছিয়ে আসেন, মানে তার জমির দিকে আসেন, তখন এটা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে, মানে দৃশ্যমান হচ্ছে। আবার যখন তিনি বটগাছের কাছাকাছি যাচ্ছেন তখন এটা আস্তে আস্তে মিশে যাচ্ছে। তো আপনি ওটা হলো মকবুল সাহেব এটার পিছনে এত বেশি সময় দিচ্ছেন না, কারণ এটা সময় দেওয়ার কিছু নেই, তিনি জাস্ট কৌতূহল হয়েছেন এটুকুই। তো তারপরে তিনি 4র্থ দিন গেল, তারপরে 5ম দিন তিনি আসলেন, সেম কাহিনী। ওই ওনাকে দেখে ভিজিবল হয়, আবার দূরে গেলে আবার সদস্য হয়, বা মানে দেখা যাচ্ছে, আবার কাছে গেলে দেখা যাচ্ছে না, এরকম একটা বিষয়। কিন্তু 6ষ্ঠ দিনে এমন একটি ঘটনা ঘটল, তিনি এক প্রকার এটা আর কত কৌতূহল, একটা মানুষ তো বোরিং হয়, হ্যাঁ, এত কৌতূহল অত মানে না, প্রতিদিন যেহেতু দেখতেছেন এরকম করে না, ওটা উনি কৌতূহল অত আর জাগতেছে না। কিন্তু 6ষ্ঠ দিনে তিনি দেখতেছেন তার গরুগুলোকে নিয়ে কাজ করার শেষে তিনি যখন সেই বটগাছের পাশ দিয়ে যাচ্ছেন, সেই বটগাছের পাশ দিয়ে যাওয়া সত্ত্বেও সেই অবয়বটি স্পষ্ট সেই গাছের মধ্যে ছিল। এমনকি তিনি সেই বটগাছের কাছাকাছি যেয়েই তার চুলগুলোকে এবং সেই সুন্দর মেয়েটিকে দেখতে পাচ্ছেন। আমি আসলে গল্পটা বলতে গিয়ে নিজেই শিহরিত হচ্ছি, আমি জানি না আপনাদের কি অবস্থা। তিনি তো অবাক, মকবুল সাহেব এতটাই অবাক হয়েছে যে তিনি এত কাছে যাওয়ার পরও সেই অবয়বটি ভয় পাচ্ছে না, বা এটা ভ্যানিশ হচ্ছে না বা মিশে যাচ্ছে না। স্পষ্ট একটা মেয়ের চুলগুলো যেমন করে একটা গাছ থেকে, মানে মেয়েটা গাছে শুয়ে আছে, একটা গাছের ডালে শুয়ে আছে, আর চুলগুলো সুন্দরভাবে মাটির 1 ফিট উপর পর্যন্ত দোল খাচ্ছে হালকা বাতাসে। মকবুল সাহেব দেখেন মেয়েটা এতটাই সুন্দরী, মানে অবাক করার বিষয়। যাই হোক, মকবুল সাহেবের কিন্তু বউ, যিনি নিজস্ব ঘরের স্ত্রী আছেন, তিনিও অনেক সুন্দরী, আর তিনি ভালোভাবেই এগুলো জানেন যে এগুলো আসলে
পরি বা জিন জাতি, যার কারণে এগুলা রূপ ধারণ করতেই পারে, এটা আসলে জিনুইন নাও হতে পারে। তো তিনি হলো ওইভাবে চিন্তা করতে পারতেছেন না যে ওনার কেন দেখা দিচ্ছি, ওনার এই জিনটি কেন দেখা দিচ্ছি। তো উনি হলো কোনো কিছু না করে সেদিন বাসায় চলে যান এবং সপ্তম দিন পুনরায় তিনি আবার তার গরু নিয়ে বিফরে আসেন। সকালবেলা আসেন কিন্তু দেখেন যে ওই বট গাছের মধ্যে কিছু নেই। ঠিক আবার ওই 5টা বা 5:30টার পর, বিশেষ করে সেই সময়টাতে 6টার সময় মাগরিবের আজান দিত। তো দেখা যায় যে মাগরিবের আজানের ঠিক আধা ঘন্টা আগ থেকে মাগরিবের আজান পর্যন্ত মানে এটা আর কি ওই গাছের মধ্যে থাকতো। তা তিনি মকবুল সাহেব দেখা যায় যে যেহেতু নামাজ পড়তেন, সে সময় তিনি ইসলাম হিরো মানুষ ছিলেন, তো তিনি চেষ্টা করতেন যে নামাজের আগে গিয়ে ফ্রেশ গোসল দিয়ে তারপর নামাজে যাওয়ার। তো এই জন্য তিনি তার গরুগুলোকে আগে ভাগে কাজ শেষ করে বাসায় রওনা হন। তো তিনি সপ্তম দিনে তিনি দেখেন সপ্তম দিনে বিশেষ করে সকালের দিকে তিনি তার বন্ধুদের সাথে, কিছু কতিপয় বন্ধুদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলেন যে আমি কিছুদিন থেকে এরকম দেখতেছি, আসলে কি করা যায়। তো তারা হলো অনেকভাবে পরামর্শ দিয়েছে যে এটা তো তোর ক্ষতি করতে পারে। তার বন্ধুরা বলতেছে এটা তো তোর ক্ষতি করতে পারে, তুই এক কাজ করিস। মানে এক একটা বন্ধু এক এক রকম পরামর্শ দিচ্ছে। তার মধ্যে একটা বন্ধু ওনাকে একটা পরামর্শ দিচ্ছেন, সেটা এরকম যে তুই এক কাজ করিস, বাসায় ওই খেতে যাওয়ার আগে একটা কাছি নিয়ে যাস। বাসায় যে কাপড় কাটা কাছিগুলো আছে বা যেগুলো হলো মানে ধারালো কাছি, এই ধরনের একটা কাছি নিয়ে যাস। তো আমি শুনেছি যে এরকম ওই জিনদের বা ওই ভূতদের আর কি একটা যদি বা কয়েকটা চুল যদি কেটে নিয়ে রাখতে পারিস, তাহলে ওই ভয়ে ওরা তোর কাছে আর আসবে না, তোকে দেখাও দিবে না। তো মকবুল সাহেব সেদিন মনে করেন খাওয়া দাওয়ার পরে, রেস্ট নেওয়ার পরে তিনি তার গরু নিয়ে আবার চাষ করতে যান। আর কৌতূহল তো আছেই, একটু হলেও আছে যে কি মানে আজকেও দেখা দিবে কিনা। তো তিনি হলো গেলেন, যে সেদিন তিনি কুট্টু বা কাছে কিছু নেননি, মানে এমনিতেই জাস্ট তিনি চাষবাস করা আসার পথে সেম কাহিনী। সেদিন মেয়েটা থেকে তার কি এক চাহনি, কি এক মানে লুক, মানে যে হাসিগুলো দিলে মানুষের মনের অন্তরে একটা ঢেউ খেলে, সেরকম হাসি দিচ্ছে, যেটা মানে সাউন্ড নেই কিন্তু এত মিষ্টি হাসি দিচ্ছে। সেই মকবুল সাহেবকে দেখে তিনি অবাক হচ্ছেন যে আমাকে দেখে ভিজিবল হচ্ছে, মানে দেখা দিচ্ছে এবং আমাকে দেখে হাসতেছে এত সুন্দর একটা মেয়ে কেন। তিনি কাছে যে জিজ্ঞেস করার চেষ্টা করেন, আচ্ছা তুমি আমাকে দেখে হাসতেছো কেন, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না। সেই শুধু হেসে মানে নিজে মিষ্টি হাসতেছে, যে শব্দ ছাড়া মিষ্টি হাসতেছে, কিন্তু কিছু বলতেছে না। মকবুল সাহেব সেই বটগাছে যেদিকে যাচ্ছেন সেদিকে আর কি সে তাকায় দেখতেছে। মানে এক প্রকার ভালোবাসার কারণ, মানে প্রপোজাল যেরকম মানুষের করলে, মানে মানুষের প্রেমে পড়লে যেরকম হয় আর কি, একটা মেয়ে বা একটা ছেলে যেরকম করে লুক দেয়, তো সেই জিনটি ওইভাবে লুক দিচ্ছে। কিন্তু মকবুল সাহেব তো অলরেডি বিবাহিত, তার বাচ্চা কাচ্চা আছে, তার বাচ্চা কাচ্চা পর্যন্ত বিয়ে দিয়েছে। তো আসলে তিনি আর তাছাড়া তিনি ইসলাম ভীরু, এটা আমি প্রথমে বলেছি। তো এই ধরনের বিষয়গুলো তো উনি তো জড়াবেন না, এটা তো বোঝা যাচ্ছে। তো তিনি আসলে জিনিসটাতে মজা না পেয়ে আরো বিরক্ত হয়েছেন যে আমি তো এটা চাই না, তুমি আমার কেন দেখা দিচ্ছ, কিন্তু সেই চিন্তা কিছু বলতেছে না। তো তিনি বিরক্ত হয়ে সেদিন চলে যান। অষ্টম দিনে তিনি আবার নিজের মতো করে হাল চাষ করতে আসেন, ঠিক সেম কাহিনী। সেদিন দেখে তাকে হাসতেছে, এরকম ব্যাপার। তো তিনি সেদিন খুবই রাগান্বিত হন যে দেখো, তুমি যদি নেক্সট ডে আমার সাথে আমাকে আর দেখা দাও, আমি অনেকের দিকে লক্ষ্য করতেছি তুমি আমাকে দেখা দিচ্ছ, কত 1 সপ্তাহ হয়ে গেছে তুমি আমাকে দেখা দিচ্ছ, আমি চাই না তুমি আমাকে দেখা দাও, ঠিক আছে? আমার এটা পছন্দ না, আমি আমার ওয়াইফকে ভালোবাসি, আমি ইসলাম পালন করি, আমি নামাজ পড়ি, সো আমাকে ডিস্টার্ব করিও না। সেদিন সেই মকবুল সাহেব সেই জিনটাকে সুন্দরভাবে বুঝাইছেন, কিন্তু দুঃখজনকভাবে সেই জিনটি তার পরের দিনও দেখা দেয়।
সেমভাবে সেম ওয়েতে তিনি খুবই বিরক্ত হন। এখন চিন্তা করেন যে কি করা যায়, এটা তো এভাবে চলা যায় না, অবশ্যই এটা সমাপ্ত হওয়া দরকার। তো তিনি 10ম দিনে তার বন্ধুর কথা মতো বা পরামর্শে তিনি একটা কাপড় কাটা একটা কাঁচির সঙ্গে নেন। তিনি চিন্তা করেন আসার সময় এর চুল ও কেটে নিয়ে আসবে। তার বন্ধু এমনকি বলেছিল যে চুল কেটে নিয়ে এসে কোনো শিশির মধ্যে সেই চুলটা ভরায় রেখে যদি নদীর বা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে সেই জিনটা আর মানে ও চিন্তা করবে যে কি হবে, এটা মানে মুক্ত করা যায় সেই চুলটা, ওটা নিয়ে ব্যস্ত হবে। তখন আর মকবুল সাহেবকে আর দেখা দেবে না, বা ওই জিন তার চুল উদ্ধার করা নিয়ে ব্যস্ত থাকবে, মানে এই ধরনের একটা পরামর্শ দেয় আর কি, যেটা ভালো পরামর্শ ছিল না। তো মকবুল সাহেব খুবই রাগান্বিত হয়ে 10ম দিনে তিনি একটা মানে গরুর হালদের সাথে তার সাথে একটা কাপড়ে পেঁচিয়ে একটা কাঁচি নিয়ে যান। নিয়ে যাওয়ার পর তিনি সারাদিন একটু কাজ করে, সারাদিন তো দেখা দেয় না, দেখা দেয় হচ্ছে আপনার বিকেল 5টার পরে। তো তিনি আবার সেই 5টায় 20 বা 30 সামথিং এইদিকে তিনি তার কাজ শেষ করে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দেন। এবং সেম ওয়ে তাকে দেখে মেয়েটা মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, পাগল করা হাসি যেটাকে বলে। মকবুল সাহেব তো যেহেতু ধর্মভীরু মানুষ, তিনি বিরক্ত হন, কারণ প্রতিদিন একদিন দুদিন এলো বিষয়টা ছিল অন্যরকম। যেহেতু প্রতিদিনই দেখা দিচ্ছে, তার কাছে এটা আস্তে আস্তে বিরক্ত একটা মাত্রা বেড়ে যাচ্ছে। তো তিনি প্রথমবার বলেন যে দেখো, তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি তোমার চুল কেটে নিয়ে যাব, আর আমি চাই তুমি এটা করিও না। কিন্তু দুঃখজনকভাবে সেই মেয়েটি ওই আগের মতোই সুন্দরভাবে লুক দিচ্ছে, হাসি দিচ্ছে, তাকে দেখে মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। এক প্রকার মকবুল সাহেব ক্ষিপ্ত হয়ে তিনি তার কোমর থেকে সেই কাঁচিটি বাইর করেন এবং সেই জিনটি চুলের কাছে যান এবং চুল কাটার চেষ্টা করেন, অনেকগুলো চুল কাটার চেষ্টা করেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি দেখেন যে তার কাঁচি দিয়ে চুল কাটাই যাচ্ছে না। তিনি তো অবাক হয়ে গেলেন যে চুল কাটা যাচ্ছে না কেন। তিনি অনেকগুলো বাদ দিয়ে কয়েকটি চেষ্টা করলেন, কয়েকটিও কাটা যাচ্ছে না। তিনি চুলগুলো একটি চেষ্টা করলেন, না, তাও কাটা যাচ্ছে না। পরে তিনি চিন্তা করলেন না, কাঁচি দিয়ে তো সম্ভব না, কারণ কাঁচি দিয়ে কোনোভাবেই তার চুল কাটা যাচ্ছে না। চুলগুলো যদিও একটা মেয়ে মানুষের মতো, কিন্তু তার উপর কেন জানি কাটতেছে না। তিনি তো টেনশনে পড়ে গেলেন এবং তিনি পরবর্তীতে যেটা করলেন যে সেই চুলের মধ্যে মানে চিন্তা করলেন যে যদি নটকেন বা চুলের মধ্যে যদি কি বলে লসিস, যেমন মানুষ সেনাবাহিনী বা প্র্যাকটিসে লটকে, আমি এটা কীভাবে বলবো এখন, যাই হোক তিনি ওইভাবে লটকা শুরু করছেন যে এইভাবে লটকলে তো তার ওজন যেহেতু বেশি, অবশ্যই এখান থেকে চুল ছেড়ে আসার কথা। তো ওইভাবে তিনি ওই চিন্তা ভাবনা করে তিনি চুলের মধ্যে লটকিছেন, কিন্তু আসলে দুঃখজনকভাবে এত লটকে থাকার পরও সেই জিনের একটি চুল ছিঁড়তে পারেননি তিনি। এমনকি তিনি মাত্র কয়েকটি চুলের মধ্যে লটকার চেষ্টা করেছেন, তবুও সেই একটা চুল ছিঁড়তে পারেনি। তিনি তো এটা নিয়ে টেনশনে পড়ে যান যে এখন কি হবে। তিনি কোনো কথা নাই, তার গরু অলরেডি তার গরুগুলো কিন্তু চলে গেছে, যেহেতু গরু সেই সময়কার গরুগুলো এতটাই শিকারী ছিল যে গরুগুলোকে কাজ শেষে যদি ছেড়ে দেওয়া যায় তারা একা একাই বাসায় চিনত বা একা একা বাসা জিত। তো সেদিন গরুগুলো তার বাসায় চলে গেছে এবং দেখে যে তার বউ দেখে যে গরুগুলো আসছে কিন্তু তার স্বামী আসে নাই। সে মকবুল সাহেব এখন আসতেছে না, 10 মিনিট চলে গেছে, 20 মিনিট চলে গেছে গরু আসার, কিন্তু তারপরেও এখনো তার স্বামী আসতেছে না। তো তিনি কিছুটা চিন্তিত হয়ে পড়েন, ভাবলেন হয়তো বা আসবে। তো এদিকে নিয়ে এত হাসতাহাসি করার পরও তার একটা চুলে ছিঁড়তে পারলো না এবং যখন ব্যর্থ হয়ে গেলেন, কোনোভাবেই পাচ্ছেন না সেই জিনটির চুল ছিঁড়তে, এবং তিনি ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন, বাসার দিকে চলে যাচ্ছেন। ঠিক 10 মিটার যাওয়ার পরে মকবুল সাহেব যখনই সেই বট গাছ থেকে বা চুলগুলো ছিঁড়ে দিয়ে 10 মিটার সামনে গেছে, তখনই প্রথমবারের মতো সেই জিনটি কথা বলা শুরু করলো। এই মকবুল সাহেব, দাঁড়াও,
আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? করিনি। আমি শুধু তোমাকে দেখা দিয়েছি, তোমাকে আমার ভালো লাগে, তুমি আমার সাথে এসে কথা বলো, আমার অনেক ভালো লাগে। তোমার কথাগুলো শোনার জন্য আমি তোমাকে দেখা দেই, এটুকুই। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আজকে আমার ক্ষতি করতে আসলে? তুমি আমার কেন অসম্মান করলে? তুমি আমার চুল ধরে কেন তোড়জোড় করলা বা চুল কাটার চেষ্টা করলা? আমি তোমার কোনো অপমানিত করেছি? করিনি, কিন্তু তুমি আমাকে অপমানিত করলা কেন? মকবুল সাহেব কিছুই বলতে পারে না, নির্বাকারভাবে হা হয়ে সে শুধু শুনিয়ে যাচ্ছে। শেষে জিন্দি বলে, তুমি যে আমার মান সম্মান নষ্ট করেছে এর প্রতিদান তুমি পাবে। তোমার এতই ক্ষতি করব আমি, তুমি চিন্তা করতে পারবে না। তো মকবুল সাহেব এটুকু শোনার পর সেই কিছুক্ষণ পর আজান দেওয়া শুরু হয়ে যায়, এবং আজানের সাথে সাথে সেই জিন্দি মানে সদস্য মানে ইয়া হয়ে যায়, মিশে যায়, সেই কাছ থেকে উদা হয়ে যায়। তো মকবুল সাহেব ভয় পেয়ে যায়, প্রচণ্ড ভয় পায় যে মেয়েটা এতদিন কথা বলেনি, তাকে দেখা দিচ্ছে, হঠাৎ করে আজকে তার মানে শাসালো, যেভাবে শাসালো আজকে জেনে কি হয়, তিনি প্রচুর ভয় পাইতেছেন। তিনি বাসায় আস্তে আস্তে এতটাই মনে করেন ভয় পেয়েছেন, বাসায় আস্তে আস্তে এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে তিনি অনেক ঘেমে গেছেন। বাসায় এসে তিনি হলো তার ওয়াইফ অলরেডি জানেন যে জিজু সন্ধ্যার সময় আসেন, আজকে অনেক লেট করে আসছেন, তো বউরা পানি হলো তুলে রাখছে, তার বউ পানি তুলে রাখছে। তিনি গোসল গোসল দিয়ে যখন রুমে আসলেন, দেখলে তার বউ চেক করে দেখেন যে মকবুল সাহেবের শরীরে প্রচণ্ড রকমের জ্বর চলে আসছে। তো তার বউ চিন্তিত হয়ে গেল যে কী ব্যাপার, আপনি সুস্থ মানুষটা গেলেন কাজ করতে, আসলেন অসুস্থ হয়ে, ব্যাপারটা কি? তো তিনি তার বউকে বললেন যে আমাকে কিছু কাঁথা দিয়ে, আমাকে কাঁথা দাও, আমার খুব ঠান্ডা লাগতেছে। তো মকবুল সাহেব বিছানায় শুয়ে বললেন, এবং তার বউ অনেকগুলো কাঁথা নিয়ে এসে তার শরীরে দিলেন, এবং তার বউ জিজ্ঞেস করলেন যে কী হয়েছে, আপনি এমন করতেছিলেন? তখনই মকবুল সাহেব তার বউকে বললো, তার ঘটনাটি সংযুক্ত আকারে বললো যে এরকম আমাকে নিয়ে দেখা দেখো, আজকে আমি এই কাজটা করেছি, যার কারণে সেই মেয়েটি আজকে খুবই খেপে গেছে বা তার ক্ষতি করবো বলে বলেছে। তো মকবুল সাহেব এরকম করে সে রাতটা প্রচণ্ড জ্বরে পার করেন। দ্বিতীয় দিনে তিনি হালকা রক্তবমি শুরু করেন। তার হালকা রক্তবমির পরে তিনি ডাক্তার বা কবিরাজ দেখা শুরু করেন, কিন্তু কবিরাজ বা ডাক্তার এসে আসলে তেমন কোনো ফলসুজ কিছু হয় না। তারা শুধু ওষুধ দিয়ে চান, বা যে কবিরাজ আসছিলেন তারাও বিষয়টা জানতে পারেন যে এটা একটা জিন, যে জিনটা এত শক্তিশালী যে মানুষের শরীরে ঢুকতে পারে আবার বের হয়ে যেতে পারে। মানে যখন ঢুকে তখন তো ক্ষতি করতে পারে, আবার যখন বের হয়ে যায় তখন মনে হয় যে এই মানুষটার শরীরে জিনের কোনো আলামত বা কোনো কিছুই নাই। এত এরকম একটা ছিল বিষয়টা। তো সেই সময়কার বড় আর কি যারা হুজুর বা আছে যারা পর্যন্ত দিন ছাড়ে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। তিনি বলেন যে দেখেন এই মুহূর্তে তার শরীরে আসলে ওই ধরনের কিছুই নেই, আর ওই জিনটাকে আসলে হাজির করা সম্ভব না, কারণ ও আমার থেকে অনেক পাওয়ারফুল। নিয়ে আসলে সে আমারও পিছিয়ে লাগবে, আমার ক্ষতি করবে, ঠিক আছে, এটা আমার দ্বারা সম্ভব না। তো এভাবে চলে যায়। তো দ্বিতীয় দিনে যখন রক্তবমি শুরু হয়ে যায়, তিনি তো আস্তে আস্তে এতটাই শুকনো হয়ে যান মানুষটা। তিনি যথেষ্ট যেহেতু প্রতিদিন পরিশ্রম করেন, তার শরীর ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন, তার শরীর থেকে গোস্তগুলো শুকায় যায়, হাড্ডি মানে দেখা যায় যে গত 24 ঘন্টা থেকে 36 ঘন্টার মধ্যে তার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এবং তৃতীয় দিনে তিনি খুবই অসুস্থ হয়ে যান, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে যায়, কারণ কিছু খেলেই সেটার সাথে রক্তবমি হয়ে যাচ্ছে, তিনি কিছুই খাইতে পারতেছেন না। এবং তৃতীয় দিন রাতে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। এই ঘটনাটা পুরা গ্রামবাসীকে শোভাহত করে, এটা অনেকেই জানাজানি হয়ে যায়, এটা সবার মুখে মুখে। তো রাসেল ভাই, আমি এই কারণে লোকেশন বা যেহেতু এটা অনেকের কাছে পরিচিত, বা এই গল্পটা শোনার পরে অনেকেই সেই জায়গাটার যে নাম বললে হয়তো বা চিনে ফেলতে পারে, তো আমি চাচ্ছি না এটাকে হাইলাইট করার।
তো এই ছিল ঘটনাটি। আশা করি, আমি বিশ্বাস করি ঘটনাটি অনেক কাছে ভালো লাগবে। তো রাসেল ভাই, আমি অনেকদিন চেষ্টা করেছি গল্পটি আপনাকে বলার, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে বলতে পারি নাই। আর আমার বলার ধারণা আসলে সুন্দর না হতে পারে, এই জন্য আমি দুঃখিত। আশা করি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি এই গল্পটি ভালো লাগে, আমি নিয়মিত শেয়ার করার চেষ্টা করবো। আরও আমার কাছে কিছু ঘটনা আছে সেগুলো, কিন্তু আসলে আমি এতদিন সাহস হয়নি বলার মতো। আসলে আজকে আমি নিজে সাহস পেয়ে আসলে গল্পটি বলা। তো রাসেল ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।